আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মানসিকভাবে ভালো নাই। আসলে আজ যে একটা দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, এর জন্য আমি সত্যি মানসিকভাবে খুবই খুবই কষ্ট পেয়েছি। আমাদের যে সব ছোট ছোট ভাই বোনেরা আজ শহীদ হয়েছে, আমি তাদের প্রত্যেকের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আজ একটা ছেলে আমি ফেসবুকে দেখলাম, তৌকির আহমেদ, পাবনা ক্যাডেটের। তো ওর আজকে শেষ দিন ছিল ট্রেনিং এর। তো এটা খুবই কষ্টকর একটা ফ্যামিলির জন্য, একটা তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষ, সবার জন্য এটা খুবই কষ্টকর যে তার এরকম একটা মৃত্যু মেনে নেওয়া। কিন্তু দুর্ঘটনার উপরে জানি না কিভাবে এটা ঘটেছে। অবশ্যই আমি আশা করব যে তদন্ত হোক, এবং আমার যেসব ভাইরা মারা গিয়েছে, ভাই বোনেরা, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে, এবং যারা বেঁচে আছে তারা যেন অবশ্যই সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে। যদিও এটা খুব কঠিন, তবু আমরা সবাই সেই সমবেদনা জানাই এবং তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ অবস্থায় আবার তাদের জীবনটা শুরু করতে পারে। তো তোমরা জানো এখন থিওরি অফ স্ট্রাকচারের আমরা সেমিস্টার ফাইনালের প্রিপারেশন ক্লাসটা তোমাদের নেব। এখানে আমি বেশ কিছু চ্যাপ্টারের শুধুমাত্র ব্রড কোশ্চেন অর্থাৎ রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে করো বা খুব মন দিয়ে করো, আশা করি এখান থেকে পাঁচটার ভিতরে অন্তত 3-4টা রচনামূলক তুমি কমন পাবো। অর্থাৎ এই ক্লাসটা পড়লেই কিন্তু তোমার পাস মার্কের চেয়েও বেশি নাম্বার পাওয়াটা সম্ভব, শুধুমাত্র একটা লাইভ ক্লাসে। আর আগে তো অবশ্যই তোমরা পড়ালেখা করছো, কিন্তু এই ক্লাসে বেশিরভাগ ফোকাস দেওয়া হয়েছে হচ্ছে রচনামূলক প্রশ্নের ব্যাপারে। আর তোমরা জানো যে রচনামূলকে কিন্তু 60 মার্কের ভিতরে 30 মার্ক থাকে রচনামূলকেই। 24-এ যেহেতু পাস, তার মানে কি রচনামূলক গুলো তুমি যদি সব ঠিকঠাক করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি পাশ করে যাবা, আর এটা খুব বেশি কঠিন মনে হবে না। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, আর কথা না বাড়াই। তো কে কোথা থেকে জয়েন হচ্ছ এটা তোমরা কমেন্ট করে বলে দাও, এবং কে কোন পলিটেকনিক থেকে জয়েন হয়েছো। আর বোঝানো অবস্থায় যদি কেউ কোনো কিছু না বুঝতে পারো, তাহলে তোমরা সাথে সাথে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের বলে দেব, ওইটা আবার পুনরায় বুঝিয়ে দেবো। তাহলে চলো প্রথমে আমরা শুরু করি। এটা থিওরি অফ স্ট্রাকচার, এটা সিভিল ফিফথ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল প্রিপারেশন ক্লাস। আমি অনেক স্টুডেন্ট আমার কাছে এসএমএস করছে, অনেকে পার্সোনালি এসএমএস করছে, স্যার থিওরি অফ স্ট্রাকচারের একটা লাইভ ক্লাস নিলে ভালো হয়, একটা শর্ট ক্লাস নিলে ভালো হয়, এবং পরীক্ষার আগে একটা লাইভ নিলে ভালো হয় যেখানে আমরা রচনামূলক প্রশ্নগুলো কমন পাবো। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমরা আহ, এই ক্লাসটা নিচ্ছি। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে আমরা দুইটা কোশ্চেন দেখবো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। তো বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অধ্যায় থেকে আমরা দুইটা রচনামূলক প্রশ্ন দেখব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটার একটা ব্যাপার হচ্ছে যে এটা রচনামূলক হিসাবে আসে, আবার সংক্ষিপ্ত হিসাবেও আসে। তো সংক্ষিপ্ত হিসাবে আসলে কিন্তু আলাদা আলাদা হিসাবে আসে। সেটা কিভাবে আসে? শেয়ার ফোর্সের ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখো, অথবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখো। কিন্তু যখন রচনামূলক হিসাবে আসে তখন এই প্রশ্নটা একবারে আসে যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা চিত্র সাহায্যে এই বৈশিষ্ট্যগুলো দেখবো। তো প্রথমেই দেখবো আমরা শেয়ার ফোর্স। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা অপরিবর্তনশীল বক্ররেখা গঠিত। আমাদের উপরের যে চিত্রটা আছে, এই যে নিচের চিত্রটা না, উপরের যে চিত্রটা আছে এই চিত্রটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো কি বলছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা। এখন দেখো এই যে ডায়াগ্রামটা, এই যে দুইটা, উপরে একটা আয়তাকার ক্ষেত্র আর নিচে একটা আয়তাকার ক্ষেত্র, এই যে আয়তাকার ক্ষেত্রগুলো কি দিয়ে গঠিত? এটা হচ্ছে সরল রেখা অথবা অপরিবর্তনশীল বক্ররেখা। এখানে কোনো বক্ররেখা নেই এবং সেটা হইলেও অপরিবর্তনশীল হতো। আচ্ছা, এরপরে দেখো বলছে সাধারণভাবে পজিটিভ শেয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরে। দেখো এখানে এই যে এ এবং বিটা তোমরা দেখছো, এ এবং বি, এটাকে আমরা বলছি হচ্ছে রেফারেন্স লাইন। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের পজিটিভ রেখা কোথায় অবস্থান করে? রেফারেন্স লাইনের উপরে, এবং নেগেটিভ রেখাটা রেফারেন্স লাইনের কোথায় অবস্থান করে? নিচে অবস্থান করে। আচ্ছা, এরপর দেখো বলছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা কোথায়? এই যে দেখো প্রথমে এখান থেকে এখান পর্যন্ত রেখাটা কি আনুভূমিক না? ভূমির সমান্তরালে। এখন এ থেকে সি পর্যন্ত কি কোনো লোড আছে? সি তে লোড আছে, কিন্তু এ থেকে সি পর্যন্ত লোড নাই। এই জন্য বলছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে। ওকে,
এরপর চলো 4 নম্বর বৈশিষ্ট্য বলছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা অর্থাৎ লম্বালম্বী রেখা। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা কোনটা? এই যে দেখো এইটা উলম্ব রেখা এবং রেখার মান, এবং এই যে রেখার মান এখানে কত আছে? -150 আছে। যথাক্রমে কেন্দ্রীভূত লোড এবং প্রয়োগ বিন্দু এবং কেন্দ্রীভূত লোডের পরিমাণ নির্দেশ করো। অর্থাৎ এখানে একটা কেন্দ্রীভূত লোড আছে, তাহলে উলম্ব রেখাটা কোন লোড নির্দেশ করে? কেন্দ্রীভূত লোড এবং তার প্রয়োগ বিন্দু। এখন প্রয়োগ বিন্দু কোথায়? সি তে। এই যে দেখো সি তে এই কেন্দ্রীভূত লোডটা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তারপর বলছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। তো আমরা যদি একটা বিম খেয়াল করি, এখানে একটা বিম আছে, তো এই বিমের উপর সমভাবে বিস্তৃত লোড আছে এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের রেখাটা কেমন হয়েছে দেখো? হেলানো। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের রেখা যদি হেলানো থাকে তাহলে সেটা নির্দেশ করবে যে বিমের উপর সমভাবে বিস্তৃত লোড আছে। আচ্ছা, এরপরে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বিমের উপর পরিবর্তনশীল লোড যেমন ত্রিভুজ আকৃতির লোড নির্দেশ করে। এখন দেখো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের রেখাটা কি হয়েছে? প্রথমে এই পর্যন্ত এসেছে, এরপরে কার্ভ হয়ে গিয়েছে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের রেখা যদি কখনো কার্ভ হয়, বুঝতে হবে যে এই বিমটার উপরে কি লোড আছে বলতো? ত্রিভুজ আকৃতির লোড আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সৌরভ হোসেন এবং শামসাল দিন তোমরা কমেন্ট করেছো, তো কোথা থেকে যুক্ত হয়েছে এটা লিখে দিলে একটু ভালো হয়, কোন পলিটেকনিক থেকে তোমরা এটা দেখছো। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। এখন আমরা উপরের চিত্রটা দেখবো না, আমরা নিচের চিত্রটা দেখবো, কারণ আমাদের নিচের চিত্রটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, তো নিচের চিত্রটা যদি আমরা খেয়াল করি, প্রথমে কি বলছে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরল রেখা অথবা মসৃণ বক্ররেখা দ্বারা গঠিত। তো ভালো করে খেয়াল করো, এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি দিয়ে গঠিত? এ এবং বি হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি দিয়ে গঠিত দেখো তো? একটা সরল রেখা দ্বারা, অথবা কি বলছে? অথবা মসৃণ বক্ররেখা দ্বারা। বক্ররেখাটা কি? মসৃণ। ওকে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্তে। এখানে আমরা একটা বিম দেখতে পাচ্ছি যেটা সাধারণভাবে স্থাপিত বিম, এ এবং বিতে যার সাপোর্ট আছে। তো এই সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্তে এবং ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে, এই দেখো এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে, এই বিমের মুক্ত প্রান্তে। তো এটা তো এসএফডি, এটা আমরা এখন দেখবো না, আমরা দেখবো বিএমডি। ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত এটা। আর কি বলছে? যে সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্ত। তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্ত এ এবং বি, এখানে কি হবে? বেন্ডিং মোমেন্টের মান শূন্য হবে। দেখো এখানেও মান শূন্য, এখানেও মান শূন্য। আবার এই যে ক্যান্টিলিভার বিম, এই ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত যেটা, সেখানেও কিন্তু বেন্ডিং মোমেন্টের মান শূন্য। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার বলছে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপর লোড শূন্য অবস্থান নির্দেশ করে। এখন বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটা? এখান থেকে এই পর্যন্ত না? তো এখান থেকে এই পর্যন্ত কি বিমের উপর কোনো লোড আছে? দেখো তো এখানে কোনো লোড নাই। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি হেলানো থাকে তাহলে সেই সরলরেখাটা দ্বারা কি নির্দেশ করবে? বেন্ডিং মোমেন্টের উপরে শূন্য লোড নির্দেশ করবে। এই যে শূন্য লোড, লোড শূন্য অবস্থা নির্দেশ করে। এরপরে 4 নম্বর বলছে ডায়াগ্রামের মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। এখন দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খেয়াল করলে দেখতে পারবা এখানে একটা মসৃণ বক্ররেখা আছে, মসৃণ 2 ডিগ্রি কার্ভ রয়েছে। হ্যাঁ, তো এই কার্ভটা কি নির্দেশ করে বলতো? সমভাবে বিস্তৃত লোড। আচ্ছা, এরপর কি আছে? ডায়াগ্রাম পরিবর্তনশীল বক্ররেখা এবং বিমের ওপর ত্রিভুজাকৃতির লোড নির্দেশ করে। অর্থাৎ যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এই রেখাটা পরিবর্তনশীল বক্ররেখা হয়, পরিবর্তনশীল বক্ররেখাটা কি? এইটার একটু তোমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। পরিবর্তনশীল বক্ররেখা হচ্ছে যে বক্ররেখাটা সব জায়গায় সমান না, অর্থাৎ এর পরিবর্তন আছে, অর্থাৎ এক জায়গায় বেশি আছে, এক জায়গায় কি আছে? কম আছে। এখন তুমি যদি এখানে খেয়াল করে দেখতে পারো, দেখো তো এই টপে, এই যে আমি একটু দেখাই, এই যে টপে টপে কি আছে? বেশি আছে, আবার ধীরে ধীরে সে কি হচ্ছে? কম হয়ে যাচ্ছে না? তাহলে এরকম যদি পরিবর্তন হয়, সেটা বিমের উপর কোন লোড নির্দেশ করবে? সেটা বিমের উপর ত্রিভুজ আকৃতির লোড নির্দেশ করবে। ওকে, এরপরে কি বলছে দেখো? বলছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা এবং রেখার মান। তো আমরা এদিকে খেয়াল করি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা কোনটা? এটা। তো উলম্ব রেখা এবং রেখার মান বিমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা জোড়ের প্রয়োগ বিন্দু অর্থাৎ কাপল নির্দেশ করে বা পরিমাণ নির্দেশ করে। এখন দেখো এখানে কি আছে বলতো? এখানে একটা বিশুদ্ধ মোমেন্ট আছে, একটা পিওর মোমেন্ট আছে। তো পিওর মোমেন্ট থাকলে সেক্ষেত্রে কি হয়? যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে মানটা থাকে সেটা এরকম খাড়াভাবে, অর্থাৎ যেমন পয়েন্ট লোডের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামে খাড়াভাবে বসে যায়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একইভাবে এভাবে খাড়াভাবে বসে যায়। আচ্ছা, এরপরে দেখো ওই প্রশ্নটা শেষ আমাদের একটা হয়ে গেল। আমরা 2 নম্বর রচনামূলক দেবো যে চিত্র অনুযায়ী বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। দেখো এই যে এই প্রশ্নটা 100% আসবে। এখন কথা হলো যে স্যার এইটাই কি আসবে? না, এইটা আসবে না। এই নিয়ম থেকে একটা অঙ্ক 100% আসবে। তো আমি নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। যদি এই নিয়মটা ভালো করে ক্যাপচার করতে পারো তাহলে রচনামূলক একটা কিন্তু তোমার একদম মাস্ট, শুধুমাত্র একটা ক্লাস থেকে আরো পাবা। এখনই শেষ না, চলো শুরু করি।
তো প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রিয়াকশন বের করা। রিয়াকশন কোথায় থাকে? সাপোর্টে। আমাদের এখানে সাপোর্ট কত বলতো? এ এবং বি। তাহলে আর এ প্লাস আর বি, অর্থাৎ বিমের উপর যত লোড আসুক না কেন কে বহন করবে? এ আর বি তো বহন করবে, কারণ এ আর বিতে কি আছে? সাপোর্ট আছে। তো আমরা লোড গুলো চিহ্নিত করি। তো আমার প্রথম বিমের উপর লোড আছে কত বলতো? 300 কেজি পার মিটার। প্রত্যেক মিটারে 300 কেজি, এবং এই 300 কেজি শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত। তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3 মিটার আর 1.5 মিটার, 4.5 মিটার। তাহলে 300 ইন্টু 4.5। এরপরে আরেকটা লোড আছে আমার 600 কেজি। 600 কেজি 1950। এখন প্রশ্ন হতে পারে, স্যার 200 কেজি পার মিটার আমরা কেন নিলাম না? বাবারে, 200 কেজি পার মিটার তো লোড না, এটা হচ্ছে মোমেন্ট, বিশুদ্ধ মোমেন্ট। আমরা যখন মোমেন্টের হিসাব করব তখন এটা নেব, কিন্তু লোডের হিসাব করলে নেব না, ঠিক আছে? তাহলে আর এ এবং আর বি দুইজন মিলিয়ে বহন করছে 1950 কেজি। তাহলে দুইজন মিলে যদি 1950 কেজি বহন করে, একজন কত বহন করবে সেটা জানতে হবে না? এটা জানার জন্য আমরা মোমেন্ট নেব কোন বিন্দুতে? সামেশন এম অফ এ, অর্থাৎ এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি। তো আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সমস্ত লোড গুলো কি হয়ে যায়? সেই বিন্দুর দিকে চলতে থাকে, আর সেই বিন্দু নিজে শূন্য হয়ে যায়। তাহলে আমার প্রথম লোড কত আছে ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এ থেকে সি পর্যন্ত একটা বিন্দু আছে, এই লোডটাও কত? এই লোডটাও হচ্ছে 300 কেজি পার মিটার। এখন এই লোডটাও 300 কেজি পার মিটার। কত মিটার জুড়ে আছে বলো তো? 1.5 মিটার জুড়ে। তাহলে আমরা কি করব? -300 ইন্টু 1.5 ইন্টু 1.5/2। কেন 1.5? কারণ এটা সমভাবে বিস্তৃত লোড, আর সমভাবে বিস্তৃত লোড কোথায় অবস্থান করে? বিমের মাঝখানে। তো বিমের মাঝখানে সাপোর্ট থেকে এর মাঝখানে কোন একটা জায়গায়। তো এর মাঝখান বের করতে হলে কি করতে হবে? 1.5 কে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, আমার পরের লোডটুকু এখান থেকে এই পর্যন্ত আছে কত? 300। তাহলে 300 গুণ কত হবে? এই যে লোড 3 ইন্টু দেখো এই 3/2, তার মানে এর মাঝখানে কোথাও একটা অবস্থান করবে 3/2। এরপরে দেখো কত কেজি লোড আছে? 600। 600 থেকে এর দূরত্ব কত? 3 মিটার। তাহলে 600 গুণ 3। কারণ মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে এম ইজ ইকাল টু এফ ইন্টু ডি, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো এখানে হচ্ছে ফোর্স, আর মোমেন্ট যে বিন্দু নিয়েছি সেই বিন্দু পর্যন্ত ডিস্টেন্স। তাহলে 600 থেকে পর্যন্ত ডিস্টেন্স কত? 3। ওকে। এরপরে দেখো, আমরা কিন্তু বলছিলাম না মোমেন্টের হিসাব করছি। এখন দেখো এই 200 কেজি মিটার কোন দিকে? ঘড়ির কাঁটার এই দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে এটা একটা পজিটিভ মোমেন্ট। তো আমরা তো হিসাবই করছি মোমেন্টের, তো এ নিজেই একটা মোমেন্ট। তো তার সাথে তো দ্রুত গুণ করার দরকার নাই, শুধু প্লাস দিয়ে দিলাম। এটা যদি নেগেটিভ হতো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো, মাইনাস দিয়ে দিতাম। মাইনাস। এখন দেখো আমরা বি বিন্দুতে দাঁড়িয়ে আছে, বি বিন্দুতে সাপোর্ট আছে কোন দিকে? উপরের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। -r/b × 5 = 0। এরপরে দেখো, এরপরে নর্মাল ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট এসেছে হচ্ছে r/b এসেছে 602.5। তাহলে r/a আর r/b মিলিয়ে হচ্ছে 1950। এখন এখান থেকে r/a বের করা যায় এইটা। এখন অনেক সময় বুঝছো, আমার মাহমুদুল হাসান রুবেল, সে বলছে যে সে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দেখছে। ওকে রুবেল, তুমি দেখতে থাকো, কোনো সমস্যা হলে জানিও। আচ্ছা, কিছু কিছু স্টুডেন্ট আমাকে কিছু কিছু সময় আমাদের গ্রুপে কমেন্ট করে যে স্যার এই ক্যালকুলেশনটা পারতেছি না। তো আমি তাকে সেই ক্যালকুলেশনটা করে দিই, কিন্তু এইটা আমাকে খুব যন্ত্রণা দেয় যে একটা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এই সিম্পল ক্যালকুলেশন গুলো পারবে না, এটা আমাকে খুব ভাবায়। তো এটা তো একটু শিখতে হবে, বুঝছো? কঠিন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু একেবারে সিম্পল কিছু ক্যালকুলেশন তোমরা মাঝে মাঝে দিয়ে বলো স্যার এটা কিভাবে ক্যালকুলেটর করবে, এটা তো একটু শিখতে হবে ভাই, না হলে তো ইঞ্জিনিয়ার হলে মুশকিল। আচ্ছা চলো, আমরা ডায়াগ্রামে চলে যাই। তোমাদের বইতে অনেক কথাবার্তা আছে, এখানে এক্স এর মানটা আগে বের করে দিয়েছি, এক্স এর মানটা পরে লাগবে, তখন আমরা আবার ব্যাকে আসব। এখন আমাদের ডায়াগ্রাম অঙ্কন করা। দেখো বইতে আহ ইথন মাহাতা, এটা তুমি প্রশ্ন করছো কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে? আচ্ছা, এটা সিভিল 5th সেমিস্টারের থিওরি অফ স্ট্রাকচার ক্লাস। আচ্ছা, এরপরে দেখো আমরা ডায়াগ্রামে চলে যাই। তাহলে ডায়াগ্রামের প্রথম কাজ হচ্ছে আমার একটা রেফারেন্স লাইন বের করা। আমরা একটা রেফারেন্স লাইন বের করলাম। এখন আমার প্রথম রেফারেন্স লাইন থেকে দেখো এটা সাপোর্টের বাইরে আছে, তাহলে আমার লোডটা হবে কোন দিকে? নিচের দিকে। এখন নিচের দিকে আমার কত লোড দেখো? 300 গুণ 1.5, 450। এই দেখো 450। এখন 450-এ এসে আমার এতে একটা সাপোর্ট আছে, তো এর একটা মান আছে না? সেই মানটা কত? সেই মানটা বের হচ্ছে, এই যে দেখো, আমরা যদি একটু প্রিভিয়াস ফিরে যাই, এ এবং বি এর মানটা আমরা একটু লিখে রাখি। বি বেরিয়েছে 602.5 আর এ 1347.5। আচ্ছা, 1347.5, বি হচ্ছে 602.5। ওকে, আমরা লিখে রেখেছি আমাদের সুবিধার্থে। এবার তাহলে 450 পর্যন্ত আমরা বুঝছি। এখন দেখো এতে আমার কত আছে? 1347.5। আমি অলরেডি 450
নিচে আসি, আমার প্লাসে আছে 1347, তাহলে আমি যদি 1347 থেকে 450 মাইনাস করি কত হবে বলো তো, হবে হচ্ছে 897.5। এখন 897.5-এ আমি একটা নির্দিষ্ট বিন্দুতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাঁড়িয়ে থাকার পর আমার কি হবে, আবার লোড নিচে নামবে 300 গুণ 3, অর্থাৎ 900 কেজির নিচে নামবে। তাহলে আমি 900 কেজির নিচে নামলে আমার এখানে কত টেকলো, 2.5 কেজি। এখানে দেখো বিমটা ভেঙে গেছে, এই বিমের ভেঙে গেছে না মানে দিক পরিবর্তন করছে। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেখানে দিক পরিবর্তন করে সেটাকে কি সেকশন বলে মনে আছে, ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক সেকশন। ওকে, এখন দেখো ডি বিন্দুতে এসে আমি দেখি 600 লোড আরো নিচের দিকে নামছে, তো নামলো 600 আর 602.5 কত হলো, 602.5। এখন এখান থেকে এই পর্যন্ত কি কোনো লোড আছে, মনে আছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের যদি কোনো লোড না থাকে তাহলে সেটা আনুভূমিক সরলরেখা, এখান থেকে এই বি পর্যন্ত কোনো লোড নাই, এটা তো মোমেন্ট, এটা আমরা মোমেন্ট ডায়াগ্রাম হিসাব করবো। আর এটা হচ্ছে এসএফডি অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বোঝা গেছে। ওকে, এরপর দেখো আরব বিতে আমার কত বের হয়েছে, 602.5, তাহলে 602.5 নিচে আসি, 602.5 উপরে উঠবো, মিলে গেল শূন্যতে, ক্লিয়ার। ওকে, এরপরে আমরা রেফারেন্স লাইনের নিচে মাইনাস দিয়ে দিলাম, উপরে প্লাস দিয়ে দিলাম। এখন আমার এক্স বের করতে হবে, ওই যে এক্স এর একটা মান বের করে রাখছিলাম, এখন সেই মানটা আমাদের কাজে লাগবে। ওকে, আমরা রেফারেন্স লাইন রাখলাম, দেখো রেফারেন্স লাইন 0 0 আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো আমার 450, তো এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডির ক্ষেত্রফলটাই হচ্ছে বিএমডি, কি এর হচ্ছে এরিয়া ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এরিয়া কত, এটা একটা ত্রিভুজ, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা ক্যালকুলেশন করলে দেখবা যে এখানকে যে মান সেই মানটা আসবে 337.5। এখন দেখো তাই যদি আসে তাহলে এখান থেকে আমার কি করতে হবে, উপরে যেতে হবে। উপরে কি পরিমাণ, এই পরিমাণ আমি উপরে যাব। এই পরিমাণটা কত, এই যে 897, এটাও তো ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু এই মানটা ইন্টু এখান থেকে দূরত্ব কত, এই পর্যন্ত দূরত্ব যে আমরা এক্স বের করছি সেই দূরত্বটা। ওকে, তাহলে আমার আসবে 1008.2625। এরপর দেখো আমরা এই বিন্দুতে দাঁড়িয়ে আছি, এখন আমাদের নিচে নামতে হবে লোড নিয়ে, এই যে লোড নিচে আসছে, তো লোড কত, 2.5 গুণ এখানে যে দূরত্বটা, এই এক্স এর দূরত্ব বাদ দিয়ে যেটা থাকবে ওই পৃষ্ঠায় তোমার দেখিয়ে দিয়েছি এক্স এর দূরত্বটা কত, সেটা ক্যালকুলেশন করলে কত হিসাব আসবে, 1060.1375। এখন দেখো এখান থেকে আবার আমরা নিচে নামবো কত, 602.5। এখন 602.5 থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত আছে, 1 মিটার আছে। তো আমরা নিচে নামবো, নিচে নামার পরে দেখো এই বিন্দুতে আসবো, আসার পরে আমরা দেখবো এখানে আমার একটা পজিটিভ মোমেন্ট আছে। তো আমার এই বিন্দুতে কত আছে, 401, পজিটিভ মোমেন্ট আছে 200, তাহলে কত হয়ে যাবে, 601। এখন দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কত, 602.5, আর দূরত্ব কত 1, তাহলে 602.5 আর 1 গুণ করলে 602.5 হয়, এখানে আছে 601 পয়েন্ট সামথিং, অর্থাৎ গড়ে সরে কি হলো, 602 হলো, জিরো বিন্দুতে মিলে গেল। এখন রেফারেন্স লাইনের উপরে আমরা প্লাস আর নিচে মাইনাস দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে শেয়ার বিএমডি ডায়াগ্রাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্ক কিন্তু মাস্ট বি একটা তোমার পরীক্ষার হলে আসবে, আসবেই, কনফার্ম। আচ্ছা, এখন চলো আমরা এই বিএমডিটা এখানে করে দেয়া আছে বইয়ে, আমি যেভাবে করেছি সেটা করে দেয়া আছে তোমাদের দেখার জন্য। ওকে, চলো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা অঙ্ক দেখবো এবং একটা প্রমাণ দেখবো। আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় এবং সেখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে চলো আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখতে থাকি। ওকে, আচ্ছা, আমরা অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, চলো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের নাম কি, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিমের বেন্ডিং এবং শিয়ার পীড়ন। আচ্ছা, এখন দেখো সর্বোচ্চ শেয়ার এবং গড় শেয়ার পীড়নের মধ্যে সম্পর্ক দেখাতে হবে। এই প্রশ্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো। এরকম কিন্তু 3টা প্রশ্ন আছে, 3টা বা 4টা প্রশ্ন আছে। সর্বোচ্চ শেয়ার পীড়ন এবং গড় শেয়ারের সম্পর্ক, ত্রিভুজার মানে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে সম্পর্ক, তারপরে তোমার হচ্ছে আয়তকার ক্ষেত্রে সম্পর্ক, এখানে যেমন রয়েছে আয়তকার বিম সেকশনের জন্য, এরপর হচ্ছে তোমার গোলাকার বিম সেকশনের জন্য সম্পর্ক। এই সম্পর্কগুলো তোমরা সবই পড়বা, কারণ যে কোনো একটা সম্পর্ক কিন্তু আসে, হ্যাঁ, অনেক সময় রচনামূলক না হলেও সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে। ওকে, তাহলে আমরা এটা প্রমাণ করব যে সর্বোচ্চ শেয়ার পীড়ন গড় শেয়ার পীড়নের কত গুণ, 3/2 গুণ। ওকে, দেখো এখানে আমরা একটা বিম নিয়েছি যেটা আয়তকার সেকশন এবং উপরের অংশটা আমরা জানি নিউট্রাল অ্যাক্সিসের উপরে শেয়ার কাজ করে, এই জন্য আমরা উপরের অংশটা নিয়ে একটু রিসার্চ করব। ওকে, এখানে টোটাল বিমটা আমাদের বি এবং টোটাল বিমটার গভীরতা হচ্ছে ডি। আচ্ছা, এরপরে দেখো আয়তকার বিমের প্রস্থ বি এবং গভীরতা হচ্ছে ডি, তাহলে ক্ষেত্রফল কি এ ইন্টু বি গুণ ডি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। মোট শেয়ার বল কি, ভি। ওকে, তাহলে কিউ ইজ ইকাল টু কি, আমরা জানি কিউ ইজ ইকাল টু এ ইন্টু ওয়াই বার, এটা কিন্তু সূত্র কিউ এর, হ্যাঁ। তো আমাদের যে শেয়ার পীড়ন মানে কি, শেয়ার পীড়ন মানেই হচ্ছে যে তোমার হচ্ছে কিউ
ডিভাইডেড বাই, আচ্ছা শেয়ার পরিমাণ সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। এখন এ এবং ওয়াই বারের সূত্র দেখো, তো এ আমরা কত বের করছি বিডি, এবং ওয়াই বার কত বের হচ্ছে, ওয়াই বার হচ্ছে ডি বাই টু। এই যে দেখো এটা হচ্ছে ওয়াই বার। তাহলে আই আমাদের কি দেওয়া আছে, কিউ ইন্টু বি ইন্টু ডি বাই টু, এটা হচ্ছে এ এর মান, এবং ওয়াই বার হচ্ছে ডি বাই টু না ডি বাই ফোর। কেন ডি বাই ফোর, এর অর্ধেক হবে ওয়াই বাই, তাহলে ডি বাই টু ইন্টু কত হাফ, এর অর্ধেক, তাহলে কত হবে ডি বাই ফোর। ওকে, এই দেখো এটা হচ্ছে এর মান। এখন আই, আই কি, আই এই সেকশনের আই কত আমরা জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া বিডি কিউ বাই 12। এখন এইটা কারা বুঝবা না জানো, যারা স্ট্রাকচারাল মেকানিক্সে বিশাল ফাঁকি দিয়েছো। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন করলে বিডি স্কোয়ার বাই 8 আসে। এখন শেয়ার পিরিয়ডের সূত্র কি, দেখো শেয়ার পিরিয়ডের সূত্র হচ্ছে ভি বাই এ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। ভি বাই এ মানে কি, বিডি। ওকে, এখন দেখো সর্বোচ্চ শেয়ার পরিমাণ কাকে বলে, ভি কিউ বাই আই বি, এই কথাটা আমি প্রথমে বলছিলাম। ভি কিউ আমরা বের করছি বিডি স্কোয়ার বাই 8, আই আমরা বের করছি বিডি কিউ বাই 12 ইন্টু বি। এখন ভালো করে দেখো তো, আমরা উপরের গুলো উপরে বসিয়ে দেবো, ভি বিডি স্কোয়ার ইন্টু আমাদের নিচে কত আছে 12, এটা উপরে চলে যাবে, এবং তারপরে কত আছে 8 নিচে চলে আসবে, এরপরে নিচে আছে বিডি কিউ, এরপর বি। এখন দেখো এই নিচের বি উপরের বি কাটা যায় না, আচ্ছা তাহলে এই যে ডি স্কোয়ার এটার সাথেও তো কাটা যায়, কাটলে কি কি থাকে, নিচে একটা ডি থাকে, ঠিক আছে। তাহলে নিচে দেখো বিডি থাকে, ভালো করে খেয়াল করো, নিচে কি আছে, বি এবং ডি আছে। আচ্ছা, তারপরে উপরে ভি আছে, তো ভি রাখলাম, নিচে বিডি রাখলাম, এই যে বিডি রাখলাম। এখন 3/2, এখন দেখো এটা কয় দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 3 4 12, 4 দুগুণে 8, 3/2, তাহলে 3/2 ইন্টু আর ভি বাই বিডি মানে কি আছে ভি। তাহলে কি আমাদের প্রমাণ হয়ে গেছে যে সর্বোচ্চ শেয়ার পরিমাণ 3/2 ইন্টু গড় শেয়ার পরিমাণ, প্রমাণিত। ওকে, এরপর দেখো আমরা এই অধ্যায় থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব। এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কি বলছে, একটি সাধারণভাবে স্থাপিত টি বিমের ফ্রেঞ্জের পরিমাপ। এখন তোমাকে বুঝতে হবে টি বিমের ফ্রেঞ্জ কোনটা আর ওয়েব কোনটা। টি বিমের যে উপরের অংশটা, মাথা এক কথায়, এই মাথাটাকে বলা হয় হচ্ছে ফ্রেঞ্জ, আর টি বিমের যে নিচের অংশ, এই নিচের অংশটাকে বলা হয় হচ্ছে ওয়েব, বুঝেছো। এই যে টি বিমের এই নিচের অংশটা হচ্ছে ওয়েব, আর টি বিমের যে মাথার অংশটা, এই মাথার অংশটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ। আচ্ছা, তো ফ্লেঞ্জের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 40 গুণ 5 সেন্টিমিটার, অর্থাৎ 40 দৈর্ঘ্য 5 প্রস্থ, এবং ওয়েবের পরিমাণ অর্থাৎ নিচেরটার পরিমাণ হচ্ছে 25 গুণ 5 সেন্টিমিটার। প্রতি মিটারে 1500 কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন নির্ণয় করো, বিমের দৈর্ঘ্য 5 মিটার। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু ওয়াই বার, তারপরে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো বের করে দেওয়া আছে। তো এই জন্য এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষার হলে করা সহজ। চলো আমরা সমাধানে চলে যাই। তো সমাধান এল ইজ ইকাল টু কত, 5 মিটার, বিমের দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 মিটার। এরপরে দেখো ডাব্লু, ডাব্লু কি, বিমের উপর আগত লোড। এই যে দেখো প্রতি মিটারে কত কেজি লোডের কথা বলা হচ্ছে, 1500 কেজি লোডের কথা বলা হচ্ছে। ওকে, এখন দেখো আমাদের বের করতে হবে কি, আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন। আমরা জানি বেন্ডিং পীড়নকে প্রকাশ করা হয় এফ দ্বারা এবং শিয়ার পীড়নকে এস এস দ্বারা। তো এই দুটো আমাদের বের করতে হবে। তো আমরা সর্বোচ্চ মোমেন্টের একটা সংজ্ঞা জানি। সর্বোচ্চ মোমেন্টের সংজ্ঞাটা কি বলো দেখি। সর্বোচ্চ মোমেন্টের সংজ্ঞা হচ্ছে এম ইজ ইকাল টু ডাব্লু এল স্কোয়ার বাই 8। এখন এখানে ডাব্লু কত দেওয়া আছে আমাদের লোড, দেখো তো 1500 কেজি, ইন্টু এল কত দেওয়া আছে 5 মিটার লম্বা বিমটা, ডিভাইডেড বাই 8 ইন্টু 100। কেন 100 দিলাম, এটা আছে মিটারে, আমরা বের করবো সেন্টিমিটারে। ওকে, তাহলে আমাদের রেজাল্ট আসলো 46, 87, 50 কেজি সেন্টিমিটার। এরপরে দেখো সর্বোচ্চ শেয়ার। তো সর্বোচ্চ শেয়ারের সূত্রটা আমাদের কি, সূত্র হচ্ছে ভি ইজ ইকাল টু ডাব্লিউ এল বাই 2। এখন ডাব্লিউ এর মান কত 1500, এল এর মান 5 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করলে আমাদের একটা মান চলে আসবে কত, সেটা 3750 কেজি। তো সর্বোচ্চ শেয়ার এবং মোমেন্ট তো আমরা পেলাম। এখন আমাদের ওয়াই বাই বের করার পালা, ওয়াই বার বের করার পালা। তো ওয়াই বারটা কি, দেখো এখানে দেওয়া আছে চিত্রে, অলরেডি না দিলেও হতো। a1 y1 a2 y2 a1 প্লাস a2। এখন এই ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা কিন্তু তোমরা জানো। কোথায় থেকে জানো বলো তো, স্ট্রাকচারাল মেকানিক্সে এগুলো অবশ্যই জানো। তারপরে আমি হয়তো ভুল হতে পারে, একবার দেখিয়ে দিই, তোমাদের মনে না থাকতে পারে। এটা 1 নম্বর সেকশন, A1 মানে 1 নম্বর সেকশন ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি, এখান থেকে এই পর্যন্ত কত দেওয়া আছে 1 নম্বর সেকশনের মান 25, তাহলে 25 গুণ 5, এই দেখো 25 গুণ 5, A1 এর মামলা শেষ। এবার ওয়াই যখন দূরত্ব নেব তখন কি এক্স থেকে দূরত্ব নেবো। এক্স কোন বরাবর থাকে, নিচ বরাবর থাকে, এখানে থাকে। এক্স থেকে দূরত্ব, তো এখান থেকে এই পর্যন্ত কত আছে আমার 25, তো 25 এর অর্ধেক 12.5, প্লাস দেখো এ টু কত 40 গুণ 5, এই দেখো 40 গুণ 5। এরপরে দেখো ওয়াই টু, তো ওয়াই টু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে। তো যেতে হলে আমার কত পর্যন্ত যেতে হবে, 25 যেতে হবে, তারপরে 5 এর অর্ধেক, তাহলে 27.5। তাহলে কি দাঁড়াবে 27.5। ওকে, তো 27.5 আমরা লিখে দিলাম। এখন দেখো A1 এবং A2 এর মান 21.73, ঠিক আছে। ওকে,
তাহলে এখন আমার আই বের করতে হবে। তো আই বের করার সূত্র কি? আই হচ্ছে বিডি ডিভাইডেড বাই 12, কারণ এটা একটা আয়তাকার সেকশন। এখন প্রশ্ন হলো এখানে সেকশন কয়টা আছে? দুইটা। তাহলে বি1 হবে এবং ডি1 হবে কিউ বাই 12 a1 ওয়াই বার মাইনাস ওয়াই1 স্কোয়ার। এটা কিন্তু সূত্র। এখন এই সূত্র যদি তুমি ফিফথ সেমিস্টারে এসে বলো যে স্যার এই সূত্র কোথা থেকে আসলো, এটা তো বুঝলাম না, তাহলে তুমি বলবো যে স্ট্রাকচারাল মেকানিক্সে আমাদের যে কোর্স আছে সেই কোর্সটা কিনে তুমি ফিফথ সেমিস্টারে পড়ো, ঠিক আছে, বাট থার্ড সেমিস্টারের কোর্সটা কিনে তুমি ভালো করে করো, কারণ এই কনসেপ্ট গুলো যদি তোমার ক্লিয়ার না থাকে ভবিষ্যতে কিন্তু আরো ভেজালে পড়বা। ওকে, তাহলে চলো আমরা এই সূত্রগুলো দিয়ে একটু এর প্রতিপাদনটা দেখি। এরপরে আমরা জাস্ট মান, তো বি ওয়ান এর এক নম্বর সেকশনের বি কত? 5, ডি কত? 25, এই যে এখানে দেওয়া আছে 25, তাহলে 5 গুণ 25 কিউ বাই 12। এখন এ ওয়ান তো আমরা বের করেছি, কিভাবে বের করলাম বলে দিলাম। ওয়াই বার আমরা বের করছি 21.73 মাইনাস ওয়াই ওয়ান তো বলে দিলাম, এখান থেকে এর হাফ দূরত্ব 12.5 তার স্কোয়ার। এখন জাস্ট এইভাবে এখানে এই সূত্রটা বসিয়ে দেওয়া, বসিয়ে দিলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে আই। এখন নিরপেক্ষ অক্ষের উপরে কিউ এর মান, এখন নিরপেক্ষ অক্ষের উপরে কিউ এর মানের সূত্র কি? এ ওয়ান ওয়াই বার ওয়ান এ টু ওয়াই টু তার বার। এখন দেখো এ ওয়ান এর মান কত? এই যে 5 গুণ 3.27। এখন দেখো নিরপেক্ষ অক্ষের উপরে এই যে নিউট্রাল এক্সিস তো আমরা বের করছি এর উপরে, তাহলে 25 এর ভিতরে 21.73 বাদ গেলে কত থাকে? 3.27। তাহলে 5 গুণ 3.27, এবার এর অর্ধেক 3.27 ভাগ 2, বুঝেছো? এখন দেখো এ টু কত? 40 গুণ 5, এই যে 40 গুণ 5। এরপরে কত আছে? 3.27 থেকে শুরু হবে, এই পর্যন্ত যাবো। এরপর 5 এর অর্ধেক, এই যে 5 এর অর্ধেক দিলাম, তাহলে গেল, রেজাল্ট আসলো। এখন দেখো সর্বোচ্চ বেন্ডিং পীড়নের সূত্র কি? এফ ইজিক্যাল টু এম ওয়াই বাই আই। এখন দেখো আমরা এম বের করছি না, এম কত বের করছি? এই যে এই রেজাল্টে এম এর বের করছি, ওয়াই বের করছি এবং আই বের করছি, অ্যান্সার বের হয়ে গেল। এবার দেখো সর্বোচ্চ শেয়ার পীড়ন, তো সর্বোচ্চ শেয়ার পীড়নের সূত্র কি? আমরা জানি এস ইজিক্যাল টু ভি কিউ বাই আই বি। ভি কত? 3750, কিউ কত? দেখো কিউ এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে এবং বি এর মান, জাস্ট মান বসিয়ে দিলেই হয়ে গেল। এখন দেখো আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার দ্বিতীয় অধ্যায়ের পরে কেন ষষ্ঠ অধ্যায়? আমরা তো বলছি যে এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট রচনামূলক কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যে অধ্যায় থেকে বেশি রচনামূলক কোশ্চেন আসে সে অধ্যায়টাই কিন্তু আমি তোমাদের এখানে আলোচনা করে দেখাচ্ছি, বুঝতে পারছো? ওকে, তাহলে চলো ফ্রেমের বল নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে ফ্রেমের বল থেকে কিন্তু একটা অঙ্ক মাস্ট বি তোমাদের রচনামূলক হিসাবে আসবে, তো আমি একটা করাবো। তো এই নিয়মে তুমি অঙ্কগুলো করতে পারলে কিন্তু এখান থেকেও একটা রচনামূলক তুমি কি বলে 100% কমন পাবা। তাহলে চলো আমরা ফ্রেমের বলটা শুরু করি। তো ফ্রেমের বলে একটা প্রশ্ন খুবই কমন, এটা আমি দিয়েছি, এটা রচনামূলক হিসাবে আসে না, অতি সংক্ষিপ্ত হিসাবে আসে, আবার সংক্ষিপ্ত হিসাবেও আসতে পারে। সেটা কি? আদর্শ ট্রাসের গুণাবলী। তো আদর্শ ট্রাসের গুণাবলীটা আমরা একটু দেখি, চলো। আদর্শ ট্রাস কি? আদর্শ ট্রাসে কতগুলো মেম্বার থাকবে এবং সেই মেম্বারগুলো কি হবে? সরল হবে। ওকে, 2 নম্বর বলছে মেম্বারগুলো ঘর্ষণবিহীন পিন বা হিঞ্জ দ্বারা সংযুক্ত হবে, অর্থাৎ মেম্বারগুলো যে একটার সাথে আরেকটা লাগানো থাকবে সেগুলো পিন অথবা হিঞ্জ দ্বারা সংযুক্ত করা হবে। এরপরে মেম্বারগুলো এমন ভাবে স্থাপন করতে হবে যাতে ট্রাসের উপর স্থাপিত লোডগুলো কেবলমাত্র জয়েন্টই ক্রিয়াশীল হয়। এরপরে ট্রাসের দৃঢ়তা মেম্বারের বারের সংখ্যার উপর নির্ভর করে, দৃঢ়তার উপর ভিত্তি করে ট্রাসের কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগ ভাগ করা যায়, একটা পূর্ণাঙ্গ বা পারফেক্ট, একটা হচ্ছে অপূর্ণাঙ্গ বা ইমপারফেক্ট ফ্রেম। এখন দেখো ট্রাসের বল নির্ণয়ে মৌলিক ধারণা সমূহ, এই দুইটা প্রশ্ন দেওয়ার অনেক কারণ আছে, কারণ এই প্রশ্নগুলো খুব আসে। তো মৌলিক ধারণা সমূহ অর্থাৎ কি কি তোমার বিবেচনায় রাখতে হবে ট্রাসের বল নির্ণয় করতে গেলে, যেহেতু আমরা বল নির্ণয় করব তাই বল নির্ণয় করতে গেলে কি কি বিবেচনায় লাগে সেগুলো একটু দেখে নিই। ওকে, 1 নম্বর হচ্ছে ট্রাসের সমস্ত মেম্বারগুলো তাদের শেষ প্রান্তে ঘর্ষণবিহীন পিন বা কবজা দ্বারা সংযুক্ত থাকবে। 2, বহিস্থ লোড এবং প্রতিক্রিয়া বল সমূহ কেবলমাত্র জয়েন্টে ক্রিয়াশীল হবে। এরপরে 3 নম্বর ট্রাসটি স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বা পারফেক্ট ফ্রেম হবে। 4 নম্বর লোড প্রয়োগে মেম্বারের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হবে না, অর্থাৎ আমরা লোড প্রয়োগ করলেও ট্রাসের মেম্বারে কোনো পরিবর্তন হবে না। মেম্বার নিজস্ব ওজন বর্ণিত না থাকলে প্রয়োগকৃত ওজনের তুলনায় মেম্বারকে ওজনহীন ধরতে হবে, অর্থাৎ মেম্বারের ওজন যদি বলা না থাকে যে আমাদের এই ট্রাসের মেম্বারগুলো এত কেজি ওজন, তাহলে ট্রাসের মেম্বারের উপর যে লোড আসবে বাইরে থেকে, এক্সটার্নাল লোড, তো এই লোডের জন্য এই মেম্বারকে কি করতে হবে? ওজনহীন ধরতে হবে, ধরতে হবে যে এর কোনো ওজনই নাই। আচ্ছা, এখন আমরা একটা ট্রাসের ম্যাথের সমাধান করব। আচ্ছা, তার আগে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছে তাদেরকে তো ওয়েলকাম, কিন্তু যে স্টুডেন্ট গুলো আমাকে এসএমএস দিয়ে দিয়ে মাথা খারাপ করে ফেলছিল যে স্যার কবে নেবেন ক্লাস, সেই মক্কেলরা কই? হুম, এরা তো আমাকে অনেকগুলো এসএমএস দিয়ে স্যার এইটা সম্বন্ধে একটা ক্লাস নেন, এইটা সম্বন্ধে একটা ক্লাস নেন, কখন নেবেন, কত কয়টার সময় নেবেন, এই আল্লাহর বান্দারা কোথায় গেছে? হ্যাঁ, এখন কোনো খোঁজ নাই। আচ্ছা, চলো আমরা শুরু করি তাহলে। এটা তোমাদের
ফেসবুক লাইভে থাকবে, তো তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নিবা। এখন আমরা এই ট্রাসের ম্যাথটা সমাধান করব। একটু পানি খেয়ে নি। ওকে, দেখো বলছে চিত্রে প্রদর্শিত ট্রাস্টের এসি, এই, বিই, বিডি মেম্বারের বলের পরিমাণ এবং প্রকৃতি নির্ণয় করো। বলের পরিমাণ বুঝতে হবে। বলের পরিমাণটা কি? বলের পরিমাণ হচ্ছে এর উপর কত টন বল আছে অথবা কত কিলো নিউটন, বলগুলোর একক কিলো নিউটনে দেওয়া আছে, কত কিলো নিউটন বল আছে। এবং বলের প্রকৃতি, বলের প্রকৃতিটা কি? ট্রাসে দুই ধরনের বল কাজ করে, একটা হলো কম্প্রেশন অর্থাৎ চাপা বল, আর একটা হলো টেনশন অর্থাৎ টানা বল। তো কোন বলটা কম্প্রেশন এবং কোন বলটা টেনশন আমাদের এই দুইটা নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে সর্বপ্রথম এটাও কিন্তু আমাদের মোমেন্ট, ওই যে শেয়ারফোর্ড ডায়াগ্রামের মতো, এটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে ট্রাসের উপরে যে বলগুলো আছে, আমরা দুইটা বল দেখতে পাচ্ছি, একটা 12 কিলো নিউটন আর একটা 10 কিলো নিউটন। তো এই বলগুলোর আগে আমাদের রিয়াকশন বের করা, অর্থাৎ এ তে কত লোড আসছে এবং বি তে কত লোড আসছে, এই দুইটা বের করে দেওয়া। আচ্ছা, খেয়াল করো, প্রথমে হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ তে এবং বি তে কত লোড আসছে সেটা বের করে নিই। তো এ আর বি তে লোড বের করার জন্য আমরা যে কোনো একটা বিন্দুতে, তো প্রথমে আমরা বলে দিতে পারি কিন্তু আর অফ এ প্লাস আর অফ বি সমান সমান 12 প্লাস 10 ইজিক্যাল টু কত? 22 কিলো নিউটন। এখন দেখো 22 কিলো নিউটন তো এই দুইটা মিলিয়ে কাজ করছে, তাহলে একটাতে অর্থাৎ আর অফ এ তে কত কাজ করছে সেটা দেখি। তার জন্য আমরা কি করব? আর অফ এতে একটা মোমেন্ট নেব। তো মোমেন্ট নিলে আমরা জানি বলগুলো কার দিকে কাজ করে? তার দিকে। এখন দেখো এটার মাঝখান বরাবর আছে, তো আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এইটা এখানে আসবে। এটা ক্যালকুলেশন করার জন্য দেখো এই যে x ইজিক্যাল টু L/4 6/4 1.5 মিটার এটা দেওয়া হয়েছে। তো x কি? x হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো দূরত্বটা আমরা কিভাবে করব? L/6 দিয়ে, L/4 দিয়ে। তো L বলতে এখানকার মান, তো এখানকার দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো 6 মিটার দেওয়া আছে না? 6 মিটার। তো 6 মিটার দিলে 1.5 মিটার আসে। এখন এটা কি ই থেকে বি এর দিকে, অর্থাৎ ই থেকে বি এর দিকে আমার এই এক্স এর মানটা। আবার যদি আমি বি থেকে ই এর দিকে নিতে যাই, বি থেকে ই এর দিকে নিতে যাই, তখন সূত্র হচ্ছে 3L/4। এই দেখো 3L/4, তাহলে 3 ইন্টু এল কত? আমাদের 6 মিটার দেওয়া আছে, ডিভাইডেড বাই 4, 4.5 মিটার। আচ্ছা, এখন এটা যেহেতু মাঝখানে আসছে, আমি জানছি এটার দূরত্ব কত? 3 মিটার। তাহলে 12 গুণ 3, দেখছো? কারণ যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় লোড গুলো সেই বিন্দুর দিকে আসে। এখন পরবর্তী লোড আমাদের কত? 10 কিলো নিউটন। তাহলে 10 গুণ 7.5, 7.5 কেন? এই যে 6 আর এই পর্যন্ত কত বের হয়েছে? এই দেখো 1.5, তাহলে 7.5 মাইনাস এখানে রিয়াকশন আছে, রিয়াকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে আর অফ বি গুণ 12। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো প্রত্যেকটা মান আমার জানা, শুধু জানা নাই আর অফ বি। এটা ক্যালকুলেশন বা সলভ ফাংশন ইউজ করলে বের হয়ে যাবে। তোমরা 5th সেমিস্টারে পড়ে যারা ক্যালকুলেশনের সলভ ফাংশন ইউজ করতে পারো না, তারা আমাদের গ্রুপে এসএমএস দিবা, আমি তোমাদের সলভ ফাংশন ইউজ করা শিখিয়ে দেব। আর যদি না পারো, এটা কিন্তু খুব খারাপ কথা, পারতে হবে। ওকে, এখন দেখো তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স দিয়ে বের করি। তো ভার্টিক্যাল ফোর্স তো আগেই আমি এটা বের করে দিয়েছি অলরেডি, যে দুইটা মিলিয়ে আমাদের 22 কিলো নিউটন, একটাতে বের হয়েছে 9.5। তো আর একটা বিয়োগ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে। এই যে 9.25 আমরা বিয়োগ করে দিই, 12.75 আমরা বের করে ফেললাম। তাহলে আমাদের এ তে কত আসছে? 12.75, আর বি তে আসছে হচ্ছে 9.25। তাহলে এখানে আমরা একটু লিখে নেব, এতে হচ্ছে 12.75 আর এটা হচ্ছে 9.25। ওকে, তাহলে আমরা জয়েন্ট পদ্ধতিতে করব। তো জয়েন্ট পদ্ধতির কাজ হচ্ছে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা। এখন ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে, এখন এ জয়েন্টে আমরা আছি, এ জয়েন্টে ডান সাইডে একটা রেখা গেছে, দিয়ে দিলাম ডান সাইডে রেখা, এখানে আছে এ, এখানে আছে ই, তাহলে ফোর্স অফ এই। এখন দেখো এ থেকে উপরের দিকে একটা রেখা গেছে সি পর্যন্ত, তাহলে ফোর্স অফ কি হবে? এসি। এখন দেখো এই ফোর্স অফ এসি রেখার কি আছে? উপাংশ আছে না? স্ট্রাকচারাল মেকানিক্স পড়ানোর সময় আমি তোমাদের কি বলছিলাম, বারবার কেন স্ট্রাকচারাল মেকানিক্স এর কথা আসছে? দেখছো যে স্ট্রাকচারাল মেকানিক্স না পারলে কিন্তু থিওরি অফ স্ট্রাকচার পারাটা একদম ইম্পসিবল। আচ্ছা, তো যে বলের লোড থাকে, আমি কিন্তু বারবার এটা বোঝাবো না, হ্যাঁ, একবারে বুঝিয়ে দিই। যে বলের সাথে অ্যাঙ্গেল থাকে তার উপাংশ থাকে। এখন দেখো এই বলের সাথে অ্যাঙ্গেল আছে না? কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার উপাংশ হবে, দুইটা উপাংশ হবে, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তো ভার্টিক্যাল উপাংশ এই বিন্দু থেকে কোন দিকে আছে? ডান দিকে, তাই ডান দিকে দিলাম। এই বিন্দু থেকে লোডটা কোন দিকে আছে? উপরে, তাই উপরের দিকে দিলাম। এখন দেখো কে কজ হবে আর কে সাইন হবে? যার সাথে কোণ থাকবে, যে রেখার সাথে, এই রেখার প্যারালাল এই রেখা না, তার কজ আছে, তাহলে এটা কি হবে? এটা হবে এফ অফ এসি কজ 60, বাকিটা হবে এফ অফ এসি সাইন 60। এখন দেখো তাহলে ভার্টিক্যাল ফোর্স আমরা বের করব। তো ভার্টিক্যাল ফোর্স আমাদের কত আছে? এখানে 12.75 দেওয়া আছে উপরের দিকে, তাহলে প্লাস, আবার উপরের দিকে কি আছে? এফ অফ এসি সাইন 60। এই দেখো এফ অফ এসি সাইন 60, এটা সমান সমান 0। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের মান চলে আসবে
-14.72। এখন দেখো যখনই মান মাইনাস আসবে তখন মনে করবা সেটা কি বল, সেটা হচ্ছে কম্প্রেশন অর্থাৎ চাপা বল, অর্থাৎ দুই দিকে চাপতেছে। এখন দেখো এফ অফ এসি কিন্তু আমাদের বের হয়ে গেছে, ঠিক আছে। এফ অফ এই কি আমরা জানি, জানি না। তাহলে আমরা একটু হরিজেন্টাল ফোর্সের দিকে তাকাই। তো হরিজেন্টাল ফোর্স আমার দুটো আছে, এফ অফ এই, এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই, তার কোনো উপাংশ নাই। আর একটা আছে এফ অফ এসি কস 60, এফ অফ এসি কস 60। এখন দেখো এই এসি এর মান কিন্তু আমরা জানি, তাহলে যদি এখানে এসি এর মানটা বসাই তাহলে আমাদের এফ অফ এই সহজে বের হয়ে যাবে। এফ অফ এই কত বেরোবে, 7.36 কিলো নিউটন। এটা হচ্ছে প্লাস, তাই এটা কি হবে, টেনশন। এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা কিন্তু আমি তোমার এখন বোঝাচ্ছি না। ভাই তুমি 5th সেমিস্টারে বড় ইঞ্জিনিয়ার হইতেছো, এই ক্যালকুলেশন গুলো তো তোমার পারা উচিত। তারপরে যদি না পারো তো গ্রুপে কমেন্ট করো, কারণ ক্যালকুলেশন বোঝাইতে গেলে তোমার এই ম্যাথ অনেক বড় হয়ে যাবে, এটা বোরিং লাগবে। ওকে, এরপরে দেখো জয়েন্ট পদ্ধতিতে আমরা এ জয়েন্ট শেষ করে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে বি জয়েন্ট নিয়ে কাজ করা। তো বি জয়েন্ট থেকে বাম পাশে একটা দাগ আছে, বা এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আছে। তো বাম পাশে যেটা আছে বি থেকে ই পর্যন্ত, তাহলে এফ অফ বি, উপরে আছে কি এফ অফ বিডি, এফ অফ বিডি। এখন দেখো এর অ্যাঙ্গেল আছে তাই উপাংশ আছে, মূল বিন্দু থেকে বামে তারপরে উপরে দিলাম উপাংশ। এখন কোনটা সাইন হবে কোনটা কজ হবে তোমরা তো বুঝতেই পারছো, এটা হবে কজ, এটা হবে সাইন, সহজে বুঝিয়ে দিলাম। এখন দেখো তাহলে ভার্টিক্যাল ফোর্সের হিসাব করব। ভার্টিক্যাল ফোর্স এই যে এফ অফ বিডি সাইন কত ডিগ্রি, কত ডিগ্রি আছে এখানে 30 ডিগ্রি, এফ অফ বিডি সাইন 30 ডিগ্রি, প্লাস ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে কত আছে আমার সাপোর্টে 9.25। তো এটা ক্যালকুলেশন করলে আমার বের হয়ে গেল মাইনাস রেজাল্ট। তো মাইনাস মানে কি কম্প্রেশন। ওকে, এবার দেখো হরিজন্টাল ফোর্স বের কর। ইউটিউব ভিডিও আপলোড করবেন বিধান মালাকার, তুমি প্রশ্ন করছো যে ইউটিউব ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, ইউটিউবে আপলোড করা হবে, তবে ফেসবুক থেকে তুমি অবশ্যই দেখবা, আমি আশা করব পরে ইউটিউবে পাবা। ওকে, দেখো হরিজন্টাল ফোর্স নিয়ে আমরা এখন যদি কাজ করি তাহলে হরিজন্টালি এখানে আমার একটা ফোর্স আছে যেটা মাইনাস, মাইনাস কি এফ অফ বি, এবং আরেকটা আছে কজের সেটাও মাইনাস, মাইনাস এফ অফ বিডি কস 30। এখন দুইটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে প্লাস, তাহলে এটা কি হবে, এটা হবে টেনশন। ওকে, এখন দেখো আমাদের ডি জয়েন্ট নিয়ে কাজ করতে হবে। ডি, ডি জয়েন্টে কিরকম, ডি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা অঙ্কন করো। এখন দেখো ডি জয়েন্টের উপরে এরকম একটা ব্যাপার আছে যে 10 নিউটন লোড আছে, এই পাশে তোমার 60 ডিগ্রি আছে কোণ, হ্যাঁ এটা যদি 60 হয় এটাও 60 হয়, তারপরে এফ অফ এফ অফ ডি আছে, এফ অফ সি ডি আছে, এফ অফ বিডি আছে। তো এই কোণটা যদি আমি অন্যভাবে আঁকাই, অর্থাৎ এই যে ডি রেখাটা যদি এইভাবে বাঁকা রেখাটা এইভাবে সমান করে দিই, এরকম করে দিই, তাহলে লোডটা বাঁকা হয়ে যাবে। তো লোডটা কত ডিগ্রিতে বাঁকা হবে, 60 ডিগ্রিতে বাঁকা হলো, 60 ডিগ্রিতে। এদিকে আমার আছে হচ্ছে এফ অফ বিডি, এফ অফ সিডি, এবং নিচে আছে হচ্ছে এফ অফ ডি। তাহলে চলো এই জয়েন্ট নিয়ে কাজ করি। তো প্রথমে আমার ভার্টিক্যাল ফোর্সের হিসাব। তো ভার্টিক্যাল ফোর্স আমার কত আছে, এই যে নিচে আছে এফ অফ ডি, তো এফ অফ ডি মাইনাস। এবার দেখো উপরে, উপরে দুইটা উপাংশ থাকবে, একটা উপরে আর একটা নিচে। এখন নিচের দিকে এই উপাংশটা ভার্টিক্যাল উপাংশটা সেটা কি হবে, এখন কার সাথে, এটা হবে হচ্ছে কজ, কারণ এর সাথে অ্যাঙ্গেল আছে, ভার্টিক্যালের সাথে কি আছে অ্যাঙ্গেল আছে। তাহলে 10 সাইন, না সরি এটার সাথে অ্যাঙ্গেল নেই, এটার সাথে অ্যাঙ্গেল আছে, এটা হবে সাইন। তাহলে 10 সাইন 60। ওকে, ক্যালকুলেশন করলে আমাদের মাইনাস রেজাল্ট, তাই কম্প্রেশন। একইভাবে আমরা হরিজন্টাল ফোর্সের হিসাব করব। হরিজন্টালে আমার কে কে আছে, এফ অফ বিডি আছে, এফ অফ সিডি আছে। তো এফ অফ বিডি প্লাস এফ অফ সিডি মাইনাস, কারণ রেফারেন্স লাইন থেকে এটা বামে। এখন দেখো 10 কজ 60 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে -13.5, এটা হচ্ছে কম্প্রেশন। ওকে, এরপর দেখো সর্বশেষ কাজ হচ্ছে আমার ইতে কাজ করতে হবে, অর্থাৎ ই জয়েন্ট নিয়ে। তো ই জয়েন্ট নিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে দেখো ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে, এই দুইটা নিয়ে আমি কাজ করব। দুইটা অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল থাকলে তার উপাংশ হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হরিজেন্টাল। ঠিক একইভাবে এদিকে ভার্টিক্যালে এই, এদিকে হরিজেন্টাল। তো এই উপাংশগুলো দেখে আমরা কোনটা কজ হবে কোনটা সাইন হবে আশা করি এই পর্যন্ত বুঝে গেছি। তো জয়েন্ট ই নিয়ে প্রথমে ভার্টিক্যাল ফোর্সের হিসাব করি আমরা। ভার্টিক্যাল ফোর্স দেখো এখানে আছে, তো এখানে কি হবে, এটা হবে সাইন এফ অফ ডিই, সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর আছে এখানে কত এফ অফ সিই, সাইন 60 ডিগ্রি, দুইটাই প্লাস। এটা ক্যালকুলেশন করলে আমরা ডিই এবং সি এর মান কিন্তু অলরেডি ডি এর মান জানি, তাহলে সি আমার এখান থেকে বের হয়ে যাবে কত 8.66, যেহেতু প্লাস বের হয়েছে এটা হচ্ছে টেনশন। আচ্ছা, এটা হলো টেনশন মান। এখন দেখো প্রত্যেকটা বলের মানই কিন্তু আমরা বের করে ফেলেছি। তো আশা করি তোমরা 6 অধ্যায় বুঝেছো। 6 অধ্যায় থেকে এটুকুই, এরপরে আর কোনো ম্যাথ নেই। চলো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। ওকে, পরবর্তী অধ্যায় বলছে গাণিতিক সমস্যা মেশনারি ড্যাম। এই যে মেশনারি ড্যামের ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং মেশনারি ড্যামের প্রধান ম্যাথই হচ্ছে যে এটা স্থিতিশীল কিনা। অর্থাৎ আমি মনে করো যে একটা ড্যাম তৈরি করলাম, হ্যাঁ, কিন্তু সেই ড্যামটা স্থিতিশীল হলো না, তাহলে আলটিমেটলি কি আমার কোনো লাভ হলো, ভেঙে গেল, আমার লাখ লাখ টাকা খরচ করে সেটা ফেল করলো।
তাহলে এটা কিন্তু একটা সমস্যা। এই জন্য আমাদের আগে জানতে হবে ড্যামটা স্থিতিশীল কিভাবে আমরা এটা বের করতে পারি। ওকে, বলছে একটি মেশনারি ড্যামের পানির পাশের উচ্চতা 7 মিটার, উপরের প্রস্থ 1.5, নিচের প্রস্থ 4, মেশনারির ওজন এত, মাটির ভার বহন ক্ষমতা এত, ঘর্ষণ সহযোগন, ড্যামটি স্থিতিশীল কিনা। এখন আমরা জানি ড্যাম স্থিতিশীলতার শর্ত থাকে 3টা, সেই শর্ত নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। ম্যাথে বলছে, আচ্ছা এখানে সাজেদুর কোন কোন চ্যাপ্টার করলে 5টা রচনামূলক কমন পাবো। ও, চমৎকার একটা কোশ্চেন। আমার মনে হয় এটা 2025 সালে এই কোশ্চেনটা ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য পিন করে রাখা উচিত, যে স্যার কোন কোন চ্যাপ্টার পড়লে রচনামূলক 5টা কমন পাবো। বাবা, রচনামূলক 5টা কমন পেতে হলে তো অবশ্যই একটু বেশি চ্যাপ্টার পড়তে হবে। হ্যাঁ, ধরো প্রথম চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে, ষষ্ঠ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে, সপ্তম চ্যাপ্টার থেকে একটা অঙ্ক রচনামূলক আসবে। হ্যাঁ, আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আর প্রমাণ কি আসবে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আসবে, প্রমাণ আসবে, এবং তার কয়েকটা প্রমাণ কিন্তু আমি করাইছি, দুইটা প্রমাণ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে এই সংক্রান্ত কি কি প্রমাণ আসবে। তুমি যদি ক্লাসটা প্রথম থেকে না করো তাহলে এই ক্লাসটা শেষ হওয়ার পর আবার প্রথম থেকে ইউটিউবে এই ভিডিওটা পাবা, সেখান থেকে দেখতে পারো, আবার ফেসবুক থেকেও দেখে নিতে পারো। ওকে, চলো আমরা ম্যাথটা শুরু করি। দেখো ম্যাথের চিত্রটা দেওয়া আছে, তাহলে আমরা স্থিতিশীল কিনা নিরীক্ষা করব। তো প্রথমেই সমাধান, আমাদের ড্যামের উচ্চতা কত দেওয়া আছে? 7 মিটার, অর্থাৎ ড্যামটা মাটি থেকে 7 মিটার উঁচু। এরপর পানির উচ্চতা দেওয়া আছে আমার 7 মিটার, তার মানে একদম ড্যামের টপ পর্যন্ত, মাথা পর্যন্ত পানি আছে। উপরের প্রস্থ, অর্থাৎ আমার ড্যামের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার, এবং নিচের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 4 মিটার, 4 মিটার। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত ড্যামের প্রস্থ। তো এটা আমরা দেখে বুঝতে পারছি একটি ট্রাপিজয়েডাল ড্যাম। এখানে মেশনারির ওজন, মেশনারি কি? মেশনারি হচ্ছে ড্যামটা যা দিয়ে তৈরি করা হয়েছে তার ওজন হচ্ছে 2400 কেজি পার ঘনমিটার। তো 2400 কেজি পার ঘনমিটার ওজন বললেই আমাদের মনে আসতে হবে যে এটা কিসের ওজন বলতো? এটা কংক্রিটের ওজন। কংক্রিটের ওজন হচ্ছে 2400 কেজি পার ঘনমিটার। আচ্ছা, এরপরে দেখো মাটির ভার বহন ক্ষমতা 15,500 কেজি পার ঘনমিটার, অর্থাৎ মাটি প্রত্যেক ঘনমিটারে 15,500 কেজি পার বর্গমিটার, নট ঘনমিটার, এটা বর্গমিটার হবে, বর্গমিটার লোড বহন করতে পারে। ওকে, এখন মিউ অর্থাৎ ঘর্ষণ সহগ, অর্থাৎ এই যে ড্যামটা আছে যে ফ্রিকশন সহগ উৎপন্ন করেছে সেটার মান হচ্ছে 0.6। ওকে, এখন আমাদের প্রত্যেকটা, দেখো এখানে যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা সূত্র, তাহলে সূত্রগুলো কি করতে হবে? সিরিয়াল অনুযায়ী করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমার প্রতি মিটার দৈর্ঘ্যে পানির চাপ কত। তো প্রতি মিটার দৈর্ঘ্যে পানির চাপের সূত্র V = WH² ডিভাইডেড বাই 2। W এর মান আমার দেওয়া আছে 1000, H অর্থাৎ ড্যামের উচ্চতা হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, একটা রেজাল্ট বের হলো। এরপরে 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার হচ্ছে প্রতি মিটার দৈর্ঘ্যে ড্যামের ওজন, অর্থাৎ আমরা তো পানির চাপটা দেখলাম কিন্তু ড্যামের নিজস্ব ওজন থাকবে না। তো ড্যামটা যেহেতু তোমার ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের সূত্র বের করার কি? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল a + b ডিভাইডেড বাই 2। এখন a 1.5, নিচে কত আছে? 4 ডিভাইডেড বাই 2। এখন দেখো উচ্চতা কত আছে? 7, এই দেখো 7। এরপরে এই যে ড্যামটা যেটা দিয়ে তৈরি হচ্ছে তার একক ওজন, তো কংক্রিটের একক ওজন কত? 2400। এটা আমার রেজাল্ট চলে আসলো। আচ্ছা, এরপরে দেখো এ থেকে বি পর্যন্ত ভর, এ বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে এই যে ড্যামের যে ভর কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি, সেটার দূরত্ব কত? তার সূত্র হচ্ছে x = a² + ab + b² ডিভাইডেড বাই 3 × a + b। এখন দেখো এই অঙ্কে প্রত্যেকটা লাইনে লাইনে সূত্র যদি তুমি না জানো বাবা, তোমার এই অঙ্ক করে লাভ নাই। অর্থাৎ এই অঙ্ক করতে হলে তোমাকে সূত্র জানতেই হবে। আচ্ছা, তাহলে a এর মান কত? 1.5, তার স্কয়ার। a এর মান 1.5, b এর মান হচ্ছে 4, এই যে দেখো 4 নিচে দেওয়া আছে। এরপরে বি স্কোয়ার অর্থাৎ 4² ডিভাইডেড বাই 3 × a + b। a এর মান কত দেওয়া আছে? 1.5, b এর মান কত দেওয়া আছে? 4। এটা ক্যালকুলেশন করলে আসছে 1.47, অর্থাৎ এখান থেকে 1.47 মিটার দূরে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কি অবস্থিত। ওকে, এখন দেখো ভরকেন্দ্র এবং লব্ধি বলের ছেদবিন্দু দূরত্ব, ভরকেন্দ্র এবং লব্ধি বলের ছেদবিন্দু দূরত্ব কি? এটা আমি মূল ক্লাসে বিস্তর কথাবার্তা বলেছি এ নিয়ে। তুমি যদি আরো বেশি বুঝতে চাও তাহলে ওইখান থেকে দেখে নিও। এখন দেখো তাহলে x = p/w × h/3। p/w, p এর মান হচ্ছে 24,500, w এর মান 46,200, h হচ্ছে 7 মিটার আমাদের ড্যামের উচ্চতা, সূত্রের 3, এটা 1.24 চলে আসলো। এখন দেখো এ বিন্দু হতে লব্ধির ছেদবিন্দু পর্যন্ত দূরত্ব সূত্র হচ্ছে ak সমান কি? d বড় x প্লাস ছোট x, বড় x এর মান এবং ছোট x এর মান আমরা যোগ করলাম। এখন দেখো বিকেন্দ্রিকতা হচ্ছে যে বিন্দু দিয়ে অতিক্রম করছে সেটা বের করার সূত্র কি? d = -b/2। তাহলে ডি এর মান কত বের হচ্ছে? আমরা 2.71। দেখো এখানে d না, এই ডি এর মান, তাহলে মাইনাস বি এর মান কত? 4/2 বের হয়ে গেল বিকেন্দ্রিকতা।
এখন দেখো অসম বসন এবং টান পীড়নের জন্য মনে আসছে আমি বলছিলাম এখানে 3টা নিরীক্ষা আমাদের দেখাতে হতো অসম বসন বা টান পীড়নের জন্য, অর্থাৎ টানের ক্ষেত্রে ড্যামটায় যদি টেনশন আসে তাহলে ড্যামটা টিকে থাকতে পারবে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে এর সূত্র কি? এফ অফ বি, এফ অফ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম ডাব্লু বাই বি 1+6E/B, এটা হচ্ছে সূত্র টান পীড়নের। আচ্ছা, এখন ডাব্লু তো আমরা বের করছি 46,200 সূত্রের 4, 1+CE হচ্ছে বিকেন্দ্রিকতা যেটা মাত্র বের করলাম 0.71 ডিভাইডেড বাই 4, এটা ক্যালকুলেশন করলে এত আসে। তো এইটা ভালো করে খেয়াল করো তো, এটা মাটির ভারবহন ক্ষমতার চেয়েও বেশি। এখন মনে করো আমি এক জায়গায় ড্যাম নির্মাণ করলাম, তো সেখানে মাটির ভারবহন ক্ষমতা হচ্ছে 15,500 কেজি, সেখানে দেওয়া হয়েছে 23,850 কেজি। তো তুমি নিতে পারবা 15,500 কেজি, তোমার দেওয়া হয়েছে 23,850 কেজি, তুমি কি নিতে পারবা? তাহলে এটা কি করবে? ফেল করবে। এখন দেখো মিনিমামটা বের করবে, এটা তো আমার গেল ম্যাক্সিমাম, তো মিনিমামটা ম্যাক্সিমাম ফেল করছে 1 অর্থাৎ এখানে সূত্র সব সেম, খালি মাইনাস বসিয়ে দেয়, এখানে ডাব্লিউ বাই বি হবে। হ্যাঁ, তাহলে ডাব্লিউ বাই বি বসিয়ে দিলাম, সব সূত্র সেম, এখানে মাইনাস লাগিয়ে দিলাম, তাহলে কত আসছে? মাইনাস। তা এই মানটা কখনো মাইনাস আসে না, 750.75। তো যেহেতু সর্বোচ্চ পীড়ন মাটির ভারবহন ক্ষমতার চেয়ে বেশি, তার মানে কি অসম বর্ষণ এবং টান পীড়নের ক্ষেত্রে ড্যামটি নিরাপদ না। তার মানে ড্যামে যখনই টান পীড়ন আসবে তখন এই ড্যাম বাবাজি ফেল করবে, অর্থাৎ কুটুস করে ভেঙে যাবে, বুঝছো? ওকে, চলো দেখি উল্টানোর ক্ষেত্রে এটা নিরাপদ হয় কিনা। তো উল্টানোর ক্ষেত্রে নিরাপদ সহগ কি? W ইজ ইকুয়াল টু B মাইনাস এক্স ডিভাইডেড বাই পি ইন্টু H/3, এটা হচ্ছে সূত্র। এখন W এর মান 46,200, বি এর মান হচ্ছে 4, এই যে নিচে 4 দেওয়াই আছে, বিমের যে প্রস্থ ড্যামের যে প্রস্থ, এবং বড় এক্স এর মান 1.47 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 24,500, এবং এইচ হচ্ছে ড্যামের উচ্চতা, আমাদের এখানে দেওয়া আছে 7 ডিভাইডেড বাই 3। এটা কত আসছে? এটা 2.04। এখন 2.04 কিন্তু 2 এর চেয়ে বড়, কারণ আমরা জানি উল্টানো নিরীক্ষার নিরাপদ সহগ কত? 2। এখন এটা 2 এর চেয়ে বড়, তাহলে ড্যামটি উল্টানোর ক্ষেত্রে কি হবে বলতো? নিরাপদ হবে। যদি এটা 2 এর চেয়ে ছোট হইতো তাহলে কি হইতো? অনিরাপদ, অর্থাৎ ড্যামটা উল্টাবে না। এখন দেখো পিছলানোর পরীক্ষা করব। তো পিছলানোর পরীক্ষা কি? নিরাপদ সহগ ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ বাই পি। এখন এটা করলে 1.13 আসে, যেটা 1.5 এসছে। তো এই পিছলানোর সহগের মাত্রা কত? 1.5 না? তাহলে এটা কত? 1.13 এর চেয়ে কম। তাহলে আমরা বলতে পারি এই পিছলানোর ক্ষেত্রে এটা নিরাপদ না, কারণ এটা কি হতে হতো? একইভাবে 1.15 এর চেয়ে বেশি হতে হতো। তাহলে দেখো এই ড্যামটা আমরা করলাম, এই ড্যাম বাবাজি দুইটা ক্ষেত্রে নিরাপদ হলো না। উল্টানোর ক্ষেত্রে তো নিরাপদ হলো, অসম বসানোর ক্ষেত্রে সে নিরাপদ হলো না, আবার সে পিছলিয়েও গেল। তার মানে কি আলটিমেটলি কি ড্যামটা থাকবে? থাকবে না। আরে ইঞ্জিনিয়াররা ড্যাম বানানোর পরে যদি এইভাবে খসে পড়ে যায় আর লোকজন যদি বন্যায় ভাসে যায়, মায়ের কিন্তু একটাও মনে করো যে মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। আচ্ছা, চলো আমরা রিটেনিং ওয়াল নিয়ে অঙ্ক দেখি। হ্যাঁ, ওই যে যে প্রশ্ন করছিলা, তোমার নাম কি? সাজেদুর। সাজেদুর, রিটেনিং ওয়াল থেকে একটা বড় অঙ্ক আমরা করব। এই অঙ্কটা কিন্তু আসার পসিবিলিটি বেশি, যেমন ড্যামের অধ্যায় থেকে অঙ্ক আসে, রিটেনিং অধ্যায় থেকেও কিন্তু রচনামূলক অঙ্ক আসে। তুমি একটু বোর্ড অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। তো প্রথমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রিটেনিং ওয়ালের স্থিতিশীলতার শর্ত, অর্থাৎ যেমন আমাদের ড্যামের স্থিতিশীলতার শর্তগুলো আমরা দেখলাম, ঠিক একইভাবে রিটেনিং ওয়ালও কিন্তু কিছু শর্ত সাপেক্ষে স্থিতিশীল হয়। সেই শর্তগুলো আমরা দেখি। প্রথম হচ্ছে রিটেনিং ওয়ালের স্থিতিশীলতা বলতে বোঝায় যেসব কারণে ওয়াল ফেল করতে পারে। অর্থাৎ আমি একটা রিটেনিং ওয়াল নির্মাণ করলাম, আমরা জানি যে রিটেনিং ওয়াল মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করে, অর্থাৎ মাটির যে পরিমাণ প্রেসার তাকে দেয় সে সেই প্রেসারটা হ্যান্ডেল করে। এখন প্রেসারটা যদি হ্যান্ডেল না করতে পারে, সেটা যদি সিটকে যায় বা পিছলে যায়, এরকম ধরনের স্থায়িত্ব না হয়, তাহলে তো মুশকিল। এই জন্য প্রতিরোধের জন্য নিরাপদ সহগ বজায় আছে কিনা সেটা আমরা যাচাই করব। তো ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের স্থায়িত্বের জন্য শর্ত সমূহ আমরা এখানে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা নিয়েই বিবেচনা করব। এক নম্বর হচ্ছে উল্টানোর ফলে বা ওভারটার্নিং, অর্থাৎ উল্টানোর ফলে সে নিরাপদ কিনা। দুই, বেজ বরাবর আনুভূমিক পিছলানোর ফলে, অর্থাৎ রিটেনিং ওয়াল অনেক সময় বেজ থেকে কি হয়ে যায়? পিছলে যায়, ছেঁচড়িয়ে যায় মাটির চাপের ফলে। তিন নম্বর হচ্ছে অসম্বসন, অর্থাৎ আনডিউস সেটেলমেন্ট, অর্থাৎ এটা হঠাৎ করে বসে যাচ্ছে কিনা। এখন দেখো উল্টানোর প্রবণতা মুক্ত হওয়ার শর্ত, অর্থাৎ রিটেনিং ওয়াল বাবাজি উল্টে যাবে, সেই প্রবণতা কিভাবে মুক্ত হয়। এখন দেখো এখানে উল্টানোর প্রবণতাটা দেওয়া আছে, হ্যাঁ দেখছো, এই দেখছো উল্টে যাচ্ছে। ওকে, বলছে ব্যাকফিল এবং সারচার্জ পার্শ্বচাপ টো এর সাপেক্ষে রিটেনিং ওয়াল উল্টাতে চাই। ব্যাকফিল কি? দেখো রিটেনিং ওয়াল যার পার্শ্বচাপ প্রতিরোধ করে সেটাকে ব্যাকফিল বলতে। ব্যাকফিল ওখানে কি? মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করে। এখন সারচার্জ জনিত পার্শ্বচাপ কোনটা? সারচার্জ জনিত পার্শ্বচাপ হচ্ছে, ধরো এখানে একটা রিটেনিং ওয়াল করেছো, বুঝছো, এদিকে মাটি আছে, হ্যাঁ, তো এই মাটি তো তোমার আস্তে 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 কিন্তু প্রেসার বৃদ্ধি করছে, হ্যাঁ, প্রেসার বৃদ্ধি করছে, বৃদ্ধি করেই যাচ্ছে ক্রমাগত। তো এটাকে বলা হচ্ছে সারচার্জ। তো এই পার্শ্বচাপ টো এর সাপেক্ষে কি করে? রিটেনিং ওয়াল উল্টাতে চাই। আবার ওয়ালের ওজন এবং স্টিল হিল স্ল্যাবের মাটির ওভারটার্নিং মোমেন্টের ফলে কিন্তু এটা উল্টাতে চায়।
ওকে, এবার দেখো উল্টানোর প্রবণতা মুক্ত হওয়ার শর্ত কি? তাই ওয়ালটিকে ওভারটার্নিং বা উল্টানোর প্রবণতা মুক্ত হতে হলে টো এর সাপেক্ষে আনুভূমিক পার্শ্বজনিত ওভারটার্নিং মোমেন্ট এম নট এর পরিমাণ টো এর সাপেক্ষে লোডজনিত প্রতিরোধ মোমেন্ট এম আর এর চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ যে মোমেন্টটা আমার উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার প্রতিরোধী মোমেন্টের চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে। ধরো আমি প্রতিরোধ করতে পারি 100 কেজি বল, আমার উপরে আসলে হচ্ছে 50 কেজি, তাহলে আমি অনায়াসে প্রতিরোধ করতে পারবো, সেটা এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে এম নট এইটা হচ্ছে লেস দেন এম আর। এবার ওয়াল পিছলিয়ে যাওয়ার প্রবণতা অর্থাৎ স্লাইডিং মুক্ত হওয়ার শর্তটা কি? স্লাইডিং মুক্ত হওয়ার শর্ত আছে রিটেনিং ওয়াল আপাতত আনুভূমিক পার্শ্বচাপ ওয়ালকে আনুভূমিক দিকে কি করতে চাই? সরাতে চাই। অর্থাৎ আনুভূমিক ভাবে যখন যখন তার উপর প্রেসার দেওয়া হয় রিটেনিং ওয়ালের উপর, তখন সেই বান্দা কিন্তু তোমার আনুভূমিক ভাবেই হচ্ছে পাশের দিকে সরে যেতে চাই, বুঝছো? এরপরে কি বলছে? রিটেনিং ওয়ালের নিজস্ব ওজন এবং ভূমির ঘর্ষণ সহ প্রভাবে এই আনুভূমিক বলকে কি করে? রেজিস্ট করে, প্রতিরোধ করে। ওকে, এখন দেখো অসম বসন মুক্ত হওয়ার শর্ত একদম 3 নাম্বারটা, অর্থাৎ আনডিউ সেটেলমেন্ট যেটা হয়, দুম করে বসে যায়, সেই মানে মুক্ত হত্যার শর্তটা কি? রিটেনিং ওয়ালের পাদদেশের যে কোনো স্থানে সর্বোচ্চ চাপ মাটির ভারবহন ক্ষমতার চেয়ে বেশি হতে পারবে না। অর্থাৎ রিটেনিং ওয়াল আমি যেখানে নির্মাণ করব সেখানে মাটির যে কোনো বিন্দুতেই তার ভারবহন যে ক্ষমতা সেটা রিটেনিং ওয়ালের যে প্রেসার আসবে তার চেয়ে কখনোই কম হবে না। ওকে, 2 নম্বর বলছে রিটেনিং ওয়ালের মাটির পার্শ্বচাপ এবং ওয়ালের নিজস্ব ওজন ভিত্তিতলে উৎপন্ন পীড়নের পরিমাণ বেশি হলে ওয়াল ধীরে ধীরে বসে যাবে। অর্থাৎ আমার মাটির ভার বহন ক্ষমতার চেয়ে যদি ওয়ালের উপর লোড বসে আসে তাহলে সেই ওয়ালটা ধীরে ধীরে কি করবে? বসা শুরু করবে। এতে ওয়ালের অসম্বসনের কারণে ফাটলের সৃষ্টি হয়ে ফেল হতে পারে। অর্থাৎ শর্তানুসারে এফ অফ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম যে পীড়ন আমার উৎপন্ন হবে সেটা অবশ্যই সয়েল যে পীড়নটা প্রতিরোধ করতে পারবে সেটার চেয়ে কম হতে হবে। ওকে, এখন দেখো আমরা একটা লম্বা অঙ্ক করব। এই লম্বা অঙ্কটা কি? চিত্রে প্রদত্ত আরসিসি নর্থ সার্চার্জ রিটেনিং ওয়াল দেওয়ালটি স্থিতিশীল কিনা নিরীক্ষা করো। এখন দেখো স্থিতিশীল কিনা তার শর্ত তো আমরা 3টা দেখলাম। এখন এই শর্তে এই বাবাজি সে কি দাঁড়িয়ে থাকতে পারবে নাকি দুম করে ভেঙে পড়ে যাবে তোমার মাথার উপরে, তোমাদের মাথার উপরে? তাহলে সেটা চলো একটু দেখি। আচ্ছা, এখন দেখো রিটেনিং ওয়ালের চিত্র দেওয়া আছে, আমাদের কিছু তথ্য দেওয়া আছে। আমাদের মাটির ওজন দেওয়া আছে 1600 কেজি পার ঘনমিটার, অর্থাৎ প্রতি ঘনমিটার মাটির ওজন হচ্ছে 1600 কেজি। এরপরে স্থিরতা কোণ, অর্থাৎ আমরা জানি স্থিরতা কোণ কখন উৎপন্ন হয়? যখন মাটি রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে 30 ডিগ্রি। মাটির ভার বহন ক্ষমতা 16,000 কেজি পার বর্গ মিটার। মাটির ঘর্ষণ সহগ 0.50। কংক্রিটের ওজন 2400 কেজি পার ঘনমিটার। এখন দেখো এই তথ্য আমাদের দেওয়া আছে, এই চিত্রটাও দেওয়া আছে। তো প্রথম কাজ আমাদের কি? মাটির চাপ নির্ণয়। তো মাটির চাপ নির্ণয়ে দেওয়ালের মোট চাপ কত? এই 4.5 প্লাস 0.5। এখন দেখো 4.5 কোনটা? এই যে উপরেরটা। 0.5 কোনটা? এই নিচেরটা। তো দুইটা মিলিয়েই তো হবে 4.95 উচ্চতা। এখন মাটির পার্শ্বচাপ P ইজিক্যাল টু সূত্র কি বলতো? W স্কয়ার বাই 2 ইনটু 1 মাইনাস sin phi বাই 1 প্লাস sin phi। এটাও কিন্তু ওই যে তোমার এর আগের চ্যাপ্টারের অঙ্ক করালাম না, 7 চ্যাপ্টারের সেম অঙ্কের মতো, শুধুমাত্র সূত্র নির্ভর। অর্থাৎ সূত্র জানো তো তোমার অঙ্ক হইছে, সূত্র না জানো তো তুমি মরছো, অঙ্ক শেষ হয়নি। তাহলে ডাব্লিউ এর মান কত? 1600। এইচ 4.95 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন 1 মাইনাস সাইন ফাই। এখন সাইন ফাই এই যে তোমার ডিগ্রি কত আছে? 30 ডিগ্রি। তাহলে 1 মাইনাস সাইন 30 1 প্লাস সাইন 30। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। এরপর দেখো ভর কেন্দ্রের অবস্থান। তো ভর কেন্দ্রের অবস্থানে কিন্তু ভেজাল আছে, প্রত্যেকটা সেকশন বের করতে হবে। তো 1 নাম্বার সেকশন, এই দেখো 1 নাম্বার সেকশন। 1 নাম্বার সেকশন 0.4 ইনটু 3। কেন 0.4? দেখো তো এই পর্যন্ত কত আছে? 0.4 আছে। ওকে, এরপরে কি বলছে? যে এটার প্রস্থ কত বলবেন? 3 আছে। 3 আছে। 1 ইনটু 2400। 2400 কি? ওই কংক্রিটের একক ওজন। এখন হিল প্রান্ত সাপেক্ষে মোমেন্টাম কত? এই যে 3 আছে না, সেই 3 ডিভাইডেড টু 1.5। এখন এটা ক্যালকুলেশন করলে এই রেজাল্ট আসে। একইভাবে 2 নাম্বার সেকশন খেয়াল করো। 2 নাম্বার সেকশন 0.4 ইনটু 4.5। 4.5 কে এই যে আগাগোড়া পর্যন্ত যে লম্বা আমরা বের করলাম, এই যে 4.5। 0.2 কত বলো তো? 2 নাম্বার সেকশন এই যে 20 সেন্টিমিটার, তার মানে 0.2 ইনটু 1 ইনটু 2400। ঠিক একইভাবে 1 নম্বর সেকশনের হিল প্রান্ত থেকে যদি মোমেন্টাম বের করতে যাই, তাহলে বের করতে হবে 3 মাইনাস দিতে হবে। তো 3 মাইনাস 0.75। এই দেখো হিল প্রান্ত থেকে যদি বের করি, 3 এর সাথে মাইনাস যাবে কি? 0.75। এরপর এই মক্কেলের অর্ধেক, এই মক্কেল কত? 0.20 ডিভাইডেড বাই 2 2.15। এরপর দেখো ভরকেন্দ্রের অবস্থান 3 নাম্বার সেকশন। 3 নাম্বার সেকশন আমাদের ত্রিভুজাকৃতি সেকশন। এর ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি কত আছে? 0. টোটাল যদি 0.4 হয়, এটুকু যদি 0.2 হয়, তাহলে এটুকু 0.2। এই যে ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কত? 1.5 ইন্টু 1 ইন্টু, কারণ এই সেকশন কয়টা আছে? প্রত্যেকটা সেকশনে একটা ইন্টু 2400। এখন দেখো হিল প্রান্ত থেকে কিভাবে বের করবো? 3
0.75 বাদ দিলাম, এরপরে 1/3 আমরা জানি নিচ থেকে উপরের দিকে বের করতে হলে কি হয় 1/3, অর্থাৎ সমকোণ থেকে 1/3 ইন্টু 0.2 1.9। এই সিস্টেমটাও কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সে ছিল। এবার বুঝতে পারছো যে যেসব স্টুডেন্টরা স্ট্রাকচারাল মেকানিক্সে ফাঁকি দিয়েছে তাদের জন্য এই থিওরি অফ স্ট্রাকচার একদম হারাম, এবং তারা ডিজাইন অফ স্ট্রাকচার 1 এবং 2 নামে তোমাদের যে সাবজেক্ট আছে সেই দুইটাও তোমরা পারবা না, এবং তোমাদের স্টিল স্ট্রাকচার নামে যে ষষ্ঠ পর্বে একটা সাবজেক্ট পাবো এইটাও পারবা না। তার মানে স্ট্রাকচারাল মেকানিক্স হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মনে করো মেরুদণ্ড, এটা পারছো না মানে গেছো তুমি। ওকে, চলো 4 নম্বর সেকশনটা দেখি। 4 নম্বর সেকশন হচ্ছে উল্টা ত্রিভুজ। তো উল্টা ত্রিভুজ 1 ইন্টু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এরপরে 1600 কি 1600 হচ্ছে এর একক ওজন, অর্থাৎ এটা যেটা দিয়ে তৈরি হয়েছে। এখন একইভাবে 3 মাইনাস 0.75 মাইনাস 0.20। এখন আমরা যদি এই প্রান্ত থেকে যাই তাহলে শীর্ষ থেকে করতে হলে 2/3 ইন্টু এই যে তোমার 0.20, অর্থাৎ শীর্ষ থেকে করতে হলে। এখন আমাদের রেজাল্ট বের হয়ে গেল। চলো 5 নম্বর সেকশন অর্থাৎ লাস্ট সেকশনের ভরকেন্দ্রটা আমরা একটু দেখি। লাস্ট সেকশনের ভরকেন্দ্র কত, এখান থেকে এই পর্যন্ত দেখো 1.8 দেওয়া আছে, 4.5 ইন্টু 1 ইন্টু 1600 কেজি। আর হিল প্রান্ত থেকে 0.75 আসছে, এরপর 0.40 আসছে, 40 আসছে। এখন এখান থেকে ক্যালকুলেশন, তো এখান থেকে ক্যালকুলেশন এর অর্ধেক 1.85/2 বের হয়ে গেল রেজাল্ট। এখন টোটাল সবগুলো যুক্ত করলে আমার মোমেন্ট বের হয়ে যাবে, মোট ওজন বের হয়ে যাবে। ওকে, তাহলে হিল প্রান্ত থেকে ভরকেন্দ্রের দূরত্ব এক কি মোট মোমেন্ট বাই মোট ওজন। তো মোট মোমেন্ট আমি বের করি 40,150, মোট ওজন হচ্ছে 20,160, ভাগ দিয়ে দিলাম 1.99। এখন দেখো আমরা নিরীক্ষায় চলে যাব। তো নিরীক্ষায় প্রথম কাজ কি, ওভারটার্নিং মোমেন্ট, অর্থাৎ সে ওভারটার্নিং এর ক্ষেত্রে ফেল করবে কিনা। তো ওভারটার্নিং মোমেন্টের সূত্রকে পি ইন্টু এইচ/3। আমার পি এর মান কত বেরোছে টো প্রান্তের সাপেক্ষে, এটা টো এবং হিল প্রান্ত দুইটা প্রান্ত সাপেক্ষে করতে হয়। তাহলে পি এর মান 6,534 ইন্টু এই যে দেখো মাত্র মান বের করলাম যে 1.99। ওকে, এখন দেখো প্রতিরোধী মোমেন্ট ডাব্লিউ ইন্টু বি মাইনাস এক্স, এগুলো কিন্তু সব সূত্র। ডাব্লিউ এর মান, বি এর মান হচ্ছে 3, এরপরে হচ্ছে তোমার এক্স এর মান হচ্ছে 1.99, যেটা এই যে এখানে লিখেছি আমরা আর কি। তো এটা বের করলাম। এখন নিরাপদ সহগ কি, প্রতিরোধী মোমেন্ট বা ওভারটার্নিং মোমেন্ট। এখন দেখো নিরাপদ সহগ 2 এর চেয়ে কি হয়ে গেছে, বেশি হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা অবশ্যই নিরাপদ। এখন স্লাইডিং, অর্থাৎ এই মক্কেল পিছলে যাবে কিনা। চলো স্লাইডিং এর ক্ষেত্রে এটা নিরাপদ কিনা। তো স্লাইডিং এর ক্ষেত্রে পি তো আমরা জানি কত 6,534। তাহলে প্রতিরোধী বল নির্ণয় করার সূত্র কি, এফ ইজিক্যাল টু মিউ ইন্টু ডাব্লু, মিউ এর মান 0.50, ডাব্লু এর মান 20,160 লিখে দিলাম। এখন নিরাপদ সহগ প্রতিরোধী বল বাই স্লাইডিং ফোর্স, প্রতিরোধী বল বাই স্লাইডিং ফোর্স 1.54 গ্রেটার দেন 1.5। আচ্ছা, যদি 1.54 গ্রেটার দেন 1.5 হয় তাহলে আমাদের কি, এটা আমরা বলতে পারি নিরাপদ। তাহলে ইনি পিছলানোর স্লাইডিং পিছলানোর ক্ষেত্রে এবং স্লাইডিং এর ক্ষেত্রে এই ভদ্রলোক নিরাপদ হলো। এখন দেখি অসম বসনের ক্ষেত্রে নিরাপদ কিনা। ভরকেন্দ্র এবং বেলাই স্ল্যাবে লব্ধি বলের যোজিত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বেজের ত্রিভুজ সূত্র হতে x1 = p × h/3 ডিভাইডেড বাই w। এখন সবগুলোর মান বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে। বিকেন্দ্রিকতা মনে আছে, এই যে ই এর দূরত্ব, তো ই হচ্ছে বড় x প্লাস ছোট x মাইনাস b/2। এখন বড় x এর মানও আমরা বের করছি, ছোট x এর মান বের করলাম, এবং 3/2। বি কত, আমার এই পাশে কত ছিল 3 ছিল না নিচের প্রস্থটা, তাহলে এটা রেজাল্ট আসবে 0.261। তো 0.261 বেজের মধ্যবিন্দু হলে ইলের দিকে 1 × 6 × b, এটা হচ্ছে সূত্র। দেখছো প্রত্যেকটা লাইন লাইনের সূত্র, এই অঙ্কের সূত্র না পারলে কিন্তু ভাই মুশকিল। আচ্ছা, এখন টো প্রান্তে আমাদের কি মোমেন্ট সৃষ্টি হয়েছে দেখি, এফ অফ টো, টো প্রান্তের পীড়ন সৃষ্টি ডাব্লিউ বাই এ 1 + 6e বাই বি। মনে আছে একটা ম্যাক্সিমাম শেয়ার আমরা করছিলাম, সেখানে এখানে প্লাস লাগাইছিলাম সেম সূত্রে, আর মিনিমামের ক্ষেত্রে মাইনাস লাগাইছিলাম। তো টো প্রান্তে সেটা, তো এটা আমরা বসিয়ে দিই। ডাব্লিউ এর মান 20,160, 3 × এ, এরপর 1 + 6e, 6e ই এর মান আমরা বের করছি -0.007 ডিভাইডেড বাই 3। এটা ক্যালকুলেশন করলে তোমার মান চলে আসে, যেটা কত 1600 চেয়ে ছোট, সরি 16,000-এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি যে এটা নিরাপদ এখানে। এখন হিল প্রান্তে চাপ পীড়ন কি, এই দেখো হিল প্রান্তে চাপ পীড়ন কি মিনিমাম, টোতে সর্বোচ্চ ছিল, তো জাস্ট এখানে সূত্র সেম, এখানে মাইনাস লাগাইছি, তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। সুতরাং আমরা বলতে পারি নিরাপদ। তার মানে এই যে ম্যাথটা করলাম আমরা, তিনটা ক্ষেত্রে কি হলো আমাদের নিরাপদ হলো। তার মানে তোমরা সবাই খুব ভালো ইঞ্জিনিয়ার। দেয়ালটি ওভারটার্নিং, স্থানচ্যুতি এবং অসম্বসনের ক্ষেত্রে নিরাপদ বিধায় সার্বিকভাবে নিরাপদ। তার মানে তোমরা যে ডিজাইন করছো বুঝছো, এই ডিজাইন করাটা ঠিক আছে। ওকে, আচ্ছা এখন চলো আমরা লাস্ট চ্যাপ্টারে চলে যাব, কলামের ইলাস্টিক বাকলিং। কলামের ইলাস্টিক বাকলিং থেকে আমি রচনামূলক দুইটা অঙ্ক করাইছি, সেটা তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আসে, বেশি আসে। কিভাবে আসে, কলাম কাকে বলে, তারপরে তোমার প্রশ্ন আসতে পারে হচ্ছে লং কলাম এবং শর্ট কলাম কাকে বলে, সেটা কি দৈর্ঘ্য অনুসারে নাকি কলামের ইলাস্টিক বাকলিং অনুসারে, অর্থাৎ কি অনুসারে, সেইটা কিন্তু তোমার প্রশ্নে আসে। তাহলে এই ছোট ছোট প্রশ্নগুলোর দিকে তোমরা একটু নজর দিবা। তাহলে আমরা চলে যাই এই অধ্যায়ের ম্যাথের দিকে।
দেখো প্রথম বলছে যে আমার বের করতে হবে কলাম ও নিরাপদ লোড বহন ক্ষমতা। ওকে, তাহলে 12 × 8 সেন্টিমিটার কাঠের কলামের দৈর্ঘ্য এত দেওয়া আছে, উভয় প্রান্ত হিঞ্জযুক্ত অর্থাৎ পিন সাপোর্ট দিয়ে করা হয়েছে, নিরাপদ সহগ দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, কলাম নিরাপদ লোড বহন ক্ষমতা নির্ণয় করতে হবে। তো আমাদের কি কি তথ্য দেওয়া আছে? কলামের দৈর্ঘ্য 2.75 অর্থাৎ 275 সেন্টিমিটার, বি দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং ডি অর্থাৎ কলমটা একটি আয়তাকার কলাম, এর বি হচ্ছে 12 আর ডিটা কত দেওয়া আছে 18 সেন্টিমিটার, এরকম দেখতে কলমটা। আচ্ছা, এফ এস অর্থাৎ ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে 4, ইর মান দেওয়া আছে 1.60 × 10⁵ কেজি পার বর্গ সেন্টিমিটার, উভয় প্রান্তে যুক্ত হলে সমতুল্য দৈর্ঘ্য এল ইজ ইকাল টু এল 0 অর্থাৎ যেটা থাকে সেইটাই। আচ্ছা, এখন এইটা কি, এটা যদি তুমি প্রশ্ন করো তাহলে আমার মূল ক্লাসটা দেখো, ওখানে ভালো করে বোঝানো আছে। তো ক্ষুদ্রতম মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকাল টু ডিবি কিউ, এটা হতে পারতো বিডি কিউ, যেহেতু আমরা ক্ষুদ্রের কথা বলছি এই জন্য ডিবি কিউ বাই 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে এই রেজাল্ট চলে আসবে। এখন দেখো আমাদের ইউলারের সূত্র অনুযায়ী আমাদের বের করতে হবে যে এই নিরাপদ ভার বহন ক্ষমতা। আচ্ছা, এটা কি আমরা এই কলামের নিরাপদ ভার বহন ক্ষমতা এটা করা হয়নি, পরের অঙ্কটা। ওকে, এটা না দেখে তোমরা পরের অঙ্কটা দেখো। না, অঙ্ক তো সেমই, হ্যাঁ সেমই দেওয়া আছে। ওকে, তাহলে ইউলারের সূত্র অনুযায়ী আমরা পিটা দেখি, পি ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো পাই স্কোয়ার ই আই কত 1.60 ইন্টু 10⁵, এবং ই আই আমাদের বের হয়েছে, আই বের হয়েছে 2592, এখন এল হচ্ছে 275, হ্যাঁ সেম অঙ্কই আমরা ক্যালকুলেশন করে বের করলাম এত টন। এখন নিরাপদ লোড আমরা কত জানি? নিরাপদ লোড হচ্ছে মোট আগত লোড ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি, তার মানে 8.95 টন লোড এই বেচারা নিরাপদে বহন করতে পারবে। এখন দেখো মেবি এটা লাস্ট অঙ্ক আমাদের, 3:2 অনুপাতে আয়তাকার কলামের দৈর্ঘ্য 5 মিটার, কলামের এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিন যুক্ত। দেখছো এখন কিন্তু সমতুল্য দৈর্ঘ্য একটু আলাদা হইতে পারে। নিরাপদ ভার বহন ক্ষমতা, নিরাপদ সহগ এবং ই দেওয়া আছে, কলামটির আকার নির্ণয় করো। আগে যেমন আমাদের 12 × 18 কলাম দেওয়া ছিল, এখন না, কলাম কিছু দেওয়া নাই, সব গুণ দেওয়া আছে 3:2 অনুপাতে। এবার কলামের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমাদের 3:2 অনুপাতের কথা বলা হয়েছে, আমাদের কলামের আকার নির্ণয় করতে, অর্থাৎ প্রস্থ এবং উচ্চতা। ওকে, তাহলে 3:2 অনুপাত মানে কি 2x × 3x। ওকে, তাহলে আমাদের কলামের প্রস্থ b ইজ ইকাল টু কি 2x, আমরা কলামের গভীরতা d ইজ ইকাল টু কত বলতে পারি 3x। তাহলে আমাদের ডিজাইন লোড কি? ডিজাইন লোড মানে নিরাপদ লোড গুণ নিরাপদ সহগ। আমার নিরাপদ লোড কত দেওয়া আছে? 1600 দেওয়া আছে, নিরাপদ সহগের মান 3, টোটাল মিলে হলো 4800 কেজি। এখন এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত না যুক্ত? এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত যুক্ত না বেটা, এটা তো মুক্ত হবে। আচ্ছা যাই হোক, এখন দেখো সমতুল্য দৈর্ঘ্য কি হয়? সমতুল্য দৈর্ঘ্য এল ইজ ইকাল টু এল বাই √2। তো আমাদের এল এর মান কত দেওয়া আছে? 5 মিটার, কলামের দৈর্ঘ্য 5 মিটার ডিভাইডেড বাই √2। তো √2 করলে আমার কলামের দৈর্ঘ্য চলে আসে 353 সেন্টিমিটার, অর্থাৎ 5 থেকে কমে 353 সেন্টিমিটার হয়ে গেছে। এখন দেখো, তো আমরা জানি পি ইজ ইকাল টু পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার, এটা হচ্ছে ইউরালের কলামের বিখ্যাত সূত্র। তো আই আমরা কিভাবে বের করবো? আই তো আমরা জানি না, তো আই হচ্ছে 3x ইন্টু অর্থাৎ বিডি কিউ বাই 12 না, তো 3x ইন্টু 2 কিউ বাই ডিবি কিউ বাই অর্থাৎ মিনিমামটা আমরা বের করবো ডিভাইডেড বাই 12, তাহলে 2x⁴ আই এর মান। এখন আমরা সব মানগুলো বসিয়ে দেবো, মান বসালে খেয়াল করবা এক্স এর মানটা আমরা পারি না, তো এইটা ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করলে একবারে চলে আসে। তা যদি না পারো তাহলে তোমরা উপর নিচের ক্যালকুলেশন করলে ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করলে রেজাল্ট আসবে হচ্ছে 1.97। এখন এক্স এর মান যদি 1.97 হয় তাহলে কলামের প্রস্থ কি 2x না? 2 × 1.97 3.94। এরপরে কলামের গভীরতা কত? 3 × 1.97 3.91। তাহলে কলামের আকার কিন্তু আমার বেড়ে গিয়েছে 3.94 ইন্টু 5.91 কত সেন্টিমিটারে, খুবই ছোট একটা কলাম। আচ্ছা, এখন কলামটির আকার কত? এত। তো আমাদের তো বেরই করতে বলছে কলামটির আকার, তাহলে আমরা নিরাপদ ভার বহন ক্ষমতা বের করলাম, কলামের আকার বের করা দেখলাম। কলামের চ্যাপ্টার থেকে যদি ম্যাথ আসে এই দুইটা নিয়মের ভিতরে যে কোনো একটা নিয়ম আসবে। তো এই ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই, আশা করি তোমরা এই ক্লাস থেকে বেশ কিছু রচনামূলক প্রশ্ন কমন পাবে। তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী পরশুদিন, তো পরশুদিন পরীক্ষা দিয়ে তোমরা গ্রুপে তোমাদের কোশ্চেনটা দিয়ে দিবা। তো সেখানে আমি দেখবো যে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন এসেছে, আশা করি 100% কমন আসবে, এবং এই যে লাস্ট যে লাইভটা এখন আমি তোমাদের করালাম এখান থেকে কি পরিমাণ কমন এসেছে। তো আর বেশি কথা না বলে আমরা সময় নষ্ট না করি, তোমাদের যেহেতু পরীক্ষা তোমরা পড়া শুরু করে দাও। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।